আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন আশা করছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করে দিব ক্লাস। হ্যাঁ, একটু আমাকে সময় দিবেন, 30-40 সেকেন্ড সময় দিবেন। আমি সময় নিচ্ছি 30-40 সেকেন্ড, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। আমি কি বলছিলাম যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, দেখেন এই সরল ও চক্রবৃদ্ধি মুনাফা মানে সোজা কথা মুনাফা। হ্যাঁ, এই মুনাফা চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, মানে আসছে, এতদিন পর্যন্ত সবসময় প্রশ্ন হয়েছে। এই জন্য আমরা বলতেছি যে এখান থেকে প্রশ্ন আসবেই। সুতরাং এই চ্যাপ্টারটা আপনি ভালো করে পড়েন, মানে এই চ্যাপ্টারে কিছু বাদ দিয়েন না। হ্যাঁ, আমি যা পড়াচ্ছি সবই পড়েন, তাহলে কি হবে? কমন পড়বে, হুবহু কমন পড়বে। ঠিক আছে, হয়তো সংখ্যা চেঞ্জ বা হুবহুই কমন পড়বে, বা হয়তো নিয়ম কমন পড়বে, সংখ্যাটা চেঞ্জ। ওকে, আচ্ছা আচ্ছা আমরা শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কত পর্যন্ত করাইছিলাম? আমার যতদূর মনে আছে 54 বা 55 পর্যন্ত করাইছিলাম, আমার যতদূর মনে আছে। আচ্ছা, এই 55 নম্বর কোশ্চেন থেকে সমাধান করব। দেখেন, এই 55 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিই। কি বলছে দেখেন, বলছে সৌরভ 8% হার সুদে মোমেনকে এবং 12% হার সুদে রুবেলকে সমপরিমাণ টাকা ধার দিল। তার মানে, আচ্ছা, এখানে সৌরভ হচ্ছে ইনভেস্টর, বুঝছেন? সৌরভ হচ্ছে ইনভেস্টর। সে কি করছে? সে মোমেনকে 8% হারে টাকা ধার দিছে এবং 12% হারে রুবেলকে টাকা ধার দিছে। সে ব্যাংকে কোনো টাকা রাখে নাই। সৌরভ ব্যাংকে টাকা রাখে নাই, সৌরভ দুইজন ব্যক্তিকে টাকা ধার দিছে। তার মানে এখানে এই মোমেনই হলো ব্যাংক, এই রুবেল হলো ব্যাংক, দুইটা আলাদা ব্যাংক। এই সৌরভ দুইটা ব্যাংকে টাকা রাখছে। মনে মনে ভাবেন, সৌরভ দুইটা ব্যাংকে টাকা রাখছে। মোমেন ব্যাংকে রাখছে আর রুবেল ব্যাংকে রাখছে। মোমেন ব্যাংকে টাকা রাখছে 8% হারে আর রুবেল ব্যাংকে টাকা রাখছে 12% হারে। মানে ব্যাংকের নাম রুবেল আর ব্যাংকের নাম মোমেন, আর টাকা রাখছে হলো সৌরভ। হ্যাঁ, তাহলে সৌরভ রুবেল মোমেন ব্যাংক মানে ব্যাংকের নাম হলো মোমেন ব্যাংক। হ্যাঁ, তাহলে সৌরভ মোমেন ব্যাংকে টাকা রাখছে হলো, মোমেন ব্যাংকে টাকা রাখছে 8% হারে। ধার দিছে মানে হলো সে টাকাটা ব্যাংকে রাখছে। আচ্ছা, তাহলে মোমেনকে যত টাকা ধার দিছে রুবেলকে ঠিক তত টাকা ধার দিছে। সে 3 বছর পর, তার মানে এই যে মানে এই সৌরভ যে মোমেন আর রুবেলকে টাকা ধার দিছে, এই টাকাটা সে 3 বছর ধরে ওদের দুজনের কাছে রেখে দিছে। 3 বছর টাকাটা ওদের কাছে ছিল। 3 বছর পর দুজনের কাছ থেকে সর্বমোট 720 টাকা সুদ পেল। তাহলে এই যে 720 টাকা সুদ, এই 720 টাকা সুদ কয়টা জায়গা থেকে আসছে? দুইটা জায়গা থেকে। এই মোমেনের কাছ থেকে পাইছে আর রুবেলের কাছ থেকে পাইছে। তার মানে এই 720 টাকার মধ্যে দুইটা সুদ আছে। সে প্রত্যেককে কত টাকা ধার দিয়েছিল? ইয়েস, সে প্রত্যেককে কত টাকা ধার দিয়েছিল মানে কি জানেন? মানে সৌরভ এই মোমেনকে কিছু টাকা ধার দিছিল। কত টাকা ধার দিছিল জানি না, ধরলাম X টাকা। ওই ধার, যে পরিমাণ ধার দিছিল, সেই ধারটাই হচ্ছে সৌরভের মূলধন, প্রিন্সিপাল পি। তাহলে আমরা ধরে দিব যে সৌরভ মোমেনকে পি টাকা ধার দিয়েছিল এবং রুবেলকেও পি টাকা ধার দিছিল। কেন? কারণ বলছে সমপরিমাণ ধার দেয়, দুইজনকে সমপরিমাণ ধার দিছে। ক্লিয়ার বিষয়টা? এই যে 720 টাকা সুদ পাইছে, এই 720 টাকা হচ্ছে দুইটা সোর্স থেকে আসছে। তাই আমরা লিখব I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 720। এই I1 সুদটা পাইছে সে মোমেনের কাছ থেকে, এই I2 সুদটা পাইছে সে রুবেলের কাছ থেকে। এখন I মানে কি? NPR/100, NPR/100 প্লাস I মানে কি? NPR/100। এখন এই যে NPR/100, এইটা হলো সৌরভ মোমেনের কাছ থেকে পাইছে। এই যে NPR/100, এটা হচ্ছে সৌরভ রুবেলের কাছ থেকে পাইছে। এখন বলেন টাকাটা কয় বছর কাটছে? 3 বছর। তার মানে মোমেনের কাছেও টাকাটা 3 বছর রাখছিল, আবার রুবেলের কাছেও টাকাটা 3 বছর রাখছিল। তার মানে এন এর মান এখানে 3। আর সৌরভ মোমেনের কাছে কত টাকা ইনভেস্ট করছিল? মানে সৌরভের মূলধন মোমেনের কাছে কত টাকা ইনভেস্ট করছিল? পি টাকা। তাহলে এটা হলো পি। ওইটা বের করতে হবে, ওইটাই বের করতে হবে। আপনি ধরে নিবেন যে ধরি সৌরভ মোমেন এবং রুবেল উভয়কে পি টাকা ধার দিছিল। মোমেনকেও পি টাকা, রুবেলকেও পি টাকা। কথাটাকে বুঝতে পারছেন? আচ্ছা,
তাইলে আমরা উভয়কেই পি টাকা ধার দিছে, আবার বলছে ওই প্রত্যেকে কত টাকা ধার দিছিল ওইটাই বের করতে বলছে। তার মানে সৌরভ মোমেনের উপর মূলধন খাটাইছে পি, তার মানে এই যে আয়ন এখানে, তাহলে পিটা পি থাকবে, পি তো বের করবো, ইনটু রেট অফ ইন্টারেস্ট কত, মোমেনকে টাকা ধার দিছে 8% হারে, তার মানে এখানে 8, নিচে কত 100 প্লাস রুবেলের ক্ষেত্রে এন কত, এন 3 বছর, কারণ দুইজনের কাছে টাকাটা 3 বছর ছিল। পি কত, পি তো মূলধন, মানে সৌরভ মোমেন রুবেলকে যত টাকা ধার দিছিল সেই টাকা বের করতে হবে, তাহলে পি থেকে যাবে, পি তো বের করবো। রেট অফ ইন্টারেস্ট রুবেলকে 12% হারে ধার দিচ্ছে, তাহলে 12, আর নিচে কত 100 ইজ ইকুয়াল টু কত 720। এবার দেখেন একটু একটু খেয়াল করেন, কাটাকাটি গেলেও কাটাকাটি করার দরকার নাই, বা কাটাকাটি করেন সমস্যা নেই, করেন। এখানে 4 দিয়ে কাটেন, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 3 4 12, 4 পঁচিশে 100, তাহলে এখানে কি থাকতেছে 3 দুগুণে 6p, 6p ডিভাইডেড বাই 25 প্লাস এখানে থাকছে 9p ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু হচ্ছে 720। এবার এখানে লসাগু কত, এখানে লসাগু হচ্ছে 25, 25 লসাগু নিলে এখানে থাকবে 6p আর 9p, 6p প্লাস 9p ইজ ইকুয়াল টু 720। তাহলে উপর হচ্ছে 15p ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 720। এবার কাটাকাটি যায় দেখেন, 5 দিয়ে কাটা যায়, 3 5 15, 5 5 25, ওকে ফাইন। এবার 3 দিয়ে দেখেন এই পাশে কাটা যায়, 3 দিয়ে 72 কে কাটা যায়, 3 দিয়ে 72 কে যায় 24 বার আর একটা শূন্য, তাহলে 20, ওকে। আচ্ছা তাহলে এই পাশে আমরা পি বের করবো, পি রেখে দিলাম, এই 5 এই পাশে ভাগ আছে, এটা আড়াআড়ি গুণ হয়ে ওই 20 এর সাথে গুণ হবে। তিন 24 72, আমি কি লিখছি দেখেন, এই 3 দিয়ে এবার 5 দিয়ে কাটবো, 3 5 15, 5 5 25, এই 3 দিয়ে 72 কে কাটা হয়, 3 24 72 আর একটা শূন্য, ব্যাস। এইবার আমি যেহেতু পি বের করবো, তাহলে পি এই পাশে থেকে যাবে, আর এই 5 এই পাশে, 5 এই পাশ থেকে ওই পাশে যায় 224 এর সাথে গুণ হবে, এই 5 ওই পাশে 240 এর সাথে গুণ হবে, তাহলে 240 ইন্টু হচ্ছে 5, তাইলে আমার ইন্টু হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 0, 4 5 20 শূন্য, 5 দুগুণে 10 আর 2 12, তাহলে 1200 টাকা। তার মানে পি ইজ ইকুয়াল টু 1200 টাকা। আমরা ধরে নিছিলাম যে সৌরভ মোমেন এবং রুবেল দুইজনকে পি টাকা ধার দিছিল, তার মানে পি এর মান বের হইছে 1200, তার মানে সৌরভ রুবেলকে 1200 টাকা ধার দিছিল, মোমেনকে 1200 টাকা ধার দিছিল। জি, উত্তর 1200, এই অঙ্কের উত্তর 1200। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখা গেল এই অঙ্কটা আমি আপনাকে একটু চেঞ্জ করে দিই, আপনি অঙ্কটা করেন তো, মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি, আমি আপনাকে অঙ্কটা একটু চেঞ্জ করে দিই, এই অঙ্কটা জাস্ট একটু চেঞ্জ করে দিই, দেখি করেন আপনারা। আচ্ছা, অঙ্কটা মনে করেন পরীক্ষক বললে এরকম যে সৌরভ 8% হারে মোমেনকে যত টাকা ধার দিল, 12% হারে রুবেলকে তার দ্বিগুণ পরিমাণ টাকা ধার দিল, তার দ্বিগুণ পরিমাণ টাকা ধার দিল, ঠিক আছে, 12% হারে রুবেলকে তার দ্বিগুণ পরিমাণ টাকা ধার দিল। তারপর বললো যে 5 বছর পর 5 বছর পর দুইজনের কাছ থেকে 1000 টাকা সুদ পেল। তাহলে বললো যে সে রুবেলকে কত টাকা ধার দিছিল, কথা বুঝলেন? সৌরভ কি করছে, মোমেনকে যত টাকা ধার দিল, সৌরভ মোমেনকে 8% হারে যত টাকা ধার দিল, 12% হারে রুবেলকে তার দ্বিগুণ টাকা ধার দিল। 5 বছর পর, 3 বছর না, 5 বছর পর উভয়ের কাছ থেকে 1000 টাকা সুদ পেল। তাহলে সৌরভ রুবেলকে কত টাকা ধার দিছিল, করেন তো এটা। রিটার্নেও এটাই করবেন, যেটা করাইছি ওইটাই, খালি সাইড নোট লিখতে হবে যে ধরি প্রত্যেককে পি টাকা ধার দিছিল, মোমেনের ক্ষেত্রে সুদের হার আর1 ইজ ইকুয়াল টু 8%, তারপর হচ্ছে রুবেলের ক্ষেত্রে সুদের হার আর2 ইজ ইকুয়াল টু 12%, এভাবে লিখে রিটার্নেও এই আই ইকুয়াল টু এনপিআর বাই 100 এটা রিটার্নের জন্য ব্যবহার করা যাবে, সমস্যা নেই। হয়েছে এটা, করেন তো এটা কত আসে, এটা কত আসে। সৌরভ 8% হারে মোমেনকে যত টাকা ধার দিল, রুবেলকে 12% হারে তার দ্বিগুণ টাকা ধার দিল। তার মানে মোমেনকে দিবে x টাকা, এই যে মোমেনকে দিবে, ধরেন মোমেনকে দিবে p টাকা, তাহলে রুবেলকে দিবে হচ্ছে 2p টাকা, 2p। তাহলে দুইজনের কাছ থেকে সুদ পাইছে i1 প্লাস i2 কত, 1000 টাকা। এখন এই i1 এর পরিবর্তে লিখবেন npr বাই 100 প্লাস i2 এর পরিবর্তে লিখবেন npr বাই 100 ইজ ইকুয়াল টু 1000।
এই যে এটা হলো মোমেনের, মোমেনকে কত টাকা ধার দিছে? পি টাকা। তার মানে এন এর মান হচ্ছে 5 বছর, এই যে 5 বছর কিন্তু বলছি। আর পি এর মান পি থাকবে, রেট অফ ইন্টারেস্ট আর এর মান কত? আর এর মান 8%, নিচে কত? 100 প্লাস মোমেনকে এটা এন এর মান 5 বছর, আর রুবেলকে কিন্তু পি টাকা দেয়নি, রুবেলকে ডাবল টাকা দিছে 2p, তাই এই পি এর জায়গা, এই পি এর জায়গা হবে 2p, কারণ মূলধন 2p। রুবেলকে 2p টাকা ধার দিছে, তাই এই পি আসলে পি না 2p ইনটু রেট অফ ইন্টারেস্ট 12, নিচে কত? 100 ইজ ইকুয়াল টু 1000। ওকে, এবার দেখেন 4 দুগুণী 8, 4 25 100, 3 4 12, 4 25 100। তাহলে এখন কত থাকছে দেখি আমরা। 5 দুগুণী 10, দেখেন 10p, এখানে থাকতেছে 10p ডিভাইডেড বাই 25 প্লাস এখানে কত থাকতেছে? 3 দুগুণী 6, 5 6 30, 30p ডিভাইডেড বাই 25, 30p ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু ওই পাশে থাকছে কত? 1000। ওকে, এখন দেখেন আরো তো কাটাকাটি যাচ্ছে, আরো তো কাটাকাটি করার সুযোগ ছিল এখানে, আমি কেন করছি না? 5 5 25, 5 5 25, 5 5 25, তাহলে আরো কাটাকাটি হয়ে যাচ্ছে। দেখেন এখানে হচ্ছে 2p ডিভাইডেড বাই 5, এখানে থাকতেছে 2p ডিভাইডেড বাই 5 প্লাস এখানে থাকতেছে 3 দুগুণী 6p ডিভাইডেড বাই 5, 6p ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1000। ওকে, তাহলে এখন 5 হচ্ছে লসাগু, আর এখানে 2p প্লাস 6p ইজ ইকুয়াল টু 1000। ওকে, আচ্ছা তাহলে এখানে কি থাকছে? 8p, আচ্ছা এটা এইটুক করে এই পাশে 8p ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1000। এখন 8 দিয়ে 1000 কে কাটতে হবে, দেখি যায় কিনা। 8 দিয়ে 10 এর মধ্যে একবার যাবে, থাকলো 2, 2 এর পরে 0, 2 এর পরে 0 মানে কত? 2 এর পরে 0 মানে 20, 8 দুগুণী 16, থাকলো 4, 4 এর পরে 0, 4 এর পরে 0 মানে কত? 4 এর পরে 0 মানে হচ্ছে 40, 5 8 40, 125, তাহলে 8 দিয়ে কাটলে 125, তাহলে p ইকুয়াল টু এই হলো 125, আর এর সাথে এই 5 এই পাশে দিয়ে গুণ হবে, তাহলে 5 125 625। তারপরে করে দেখেন 5 5 25, 5 দুগুণী 10, 10 আর 2 12, 5 থেকে 5 6, তাহলে p এর মান 625। তার মানে p কাকে দিছিল? মোমেনকে আসলে 625 টাকা ধার দিছিল, কিন্তু অঙ্কে আমি কি বলছিলাম? রুবেলকে কত টাকা ধার দিছিল। ইয়েস, এই যে আপনারা করে ফেলছেন আমার আগেই, থ্যাংক ইউ ভেরি মাচ। এই জন্য বলছি অঙ্ক আপনাকে বুঝে পড়তে হবে, আবার বলছি অঙ্ক আপনি বুঝে পড়বেন, যেভাবে আসুক i ইকুয়াল টু NPR বাই 100 দিয়ে করে আসতে পারবেন, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে রুবেলকে আমি চাইছি, রুবেলকে কত দিছে? রুবেলকে তো দিছে 2p, তাহলে রুবেলকে 2p, তাহলে রুবেলকে দিবে 2p, মানে 2 ইন্টু p এর মান এই যে 625 বের হইছে, তাহলে 625 দিলে 1250, তার মানে উত্তর হচ্ছে 1250 টাকা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তাহলে এই অঙ্কটা আপনারা নোট করে লিখে নিয়েন নিজের মতো করে। হ্যাঁ, তাহলে মোমেনকে দিছে হচ্ছে 625 টাকা, আর রুবেলকে দিছে 1250 টাকা। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন। এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ এবং এই টাইপটা অনেকে বুঝতে পারে না, সবাই একটু মনোযোগ দেন, এই জায়গাটা একটু বুঝতে হবে, এই জায়গাটা একটু বুঝতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। আচ্ছা এখানে কি বলছে? 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 20,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। দেখেন গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, এর মানে কি? এর মানে আপনাদেরকে মুনাফার হার বের করতে বলছে। সবাই একটু তাকাবেন প্লিজ, এই অঙ্কটা একটু ফিল করার চেষ্টা করেন, অনেকে বুঝতে পারে না, এই জন্য মনে থাকে না, বাট ইম্পর্টেন্ট টাইপ। দেখেন, এবং এখানে কিন্তু বলে নাই যে 10% হার মুনাফায় 3000 টাকা কত বছর ইনভেস্ট করছেন, বলা নাই। আবার 8% হার মুনাফায় 2000 টাকা কত বছর ইনভেস্ট করছেন, বলা নাই। তাহলে এই টাইপের কোশ্চেনে কি বলবেন? যখন সময় বলা নাই, আপনি ইচ্ছা মতো সময় ধরে নিতে পারেন যে ইনভেস্টমেন্টটা আমার 2 বছরের জন্য ছিল, 5 বছরের জন্য ছিল, কিন্তু এত কেন ধরবো? আমরা ধরে নিব ইনভেস্টমেন্টটা 1 বছরের জন্য ছিল, তাহলে সহজ, তাই কিনা? যেহেতু বলা নাই কয় বছর ইনভেস্ট করা হয়েছে। এখন অঙ্কে চাইছে তাহলে মোট মূলধনের উপর, মোট মূলধন বলতে কি বোঝাচ্ছে? এই যে প্রথমে 3000 টাকা বিনিয়োগ করা হয়েছিল এবং 2000 টাকা বিনিয়োগ করা হয়েছিল আলাদা আলাদা ভাবে, ওই দুইটা বিনিয়োগ যদি আমরা আলাদা আলাদা ভাবে না করে একত্রে এক জায়গায় বিনিয়োগ করতাম, মানে এই 3000 টাকা এবং 2000 টাকা, মানে মোট 5000 টাকা যদি আমরা আলাদা আলাদা স্কিমে বিনিয়োগ না করে ওই 5000 টাকা যদি এক জায়গাতে বিনিয়োগ করতাম, তাহলে আমরা কত হারে মুনাফা পাইতাম, মানে সুদ পাইতাম, কত হারে, মানে সুদের হার আমরা কততে পাইতাম। আমার কথা কি বুঝছেন? আমি আরো বুঝাবো, সমস্যা নেই। তার মানে হচ্ছে বিষয়টা হলো, আমি বলছি দেখেন, মানে এই 3000 টাকা মনে করেন আপনি 1 বছরের জন্য বিনিয়োগ করছেন, তাহলে কি সুদ পাবেন না? এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, অঙ্কটা বুঝতে হবে, ফিল করতে হবে, রিয়ালাইজ করতে হবে। এই 3000 টাকা যদি আপনি 1 বছরের জন্য বিনিয়োগ করছেন, এখানে সময় উল্লেখ নাই, তাই আমরা 1 বছর ধরে অঙ্কটা সমাধান করব। ওকে, তাহলে এই 3000 টাকা আপনি 1 বছরের জন্য বিনিয়োগ করছেন, তাহলে সেখান থেকে কিছু সুদ পাবেন। ওকে ফাইন, 10% হারে সুদ পাবেন। এই 2000 টাকা আপনি 8% হারে বিনিয়োগ করছেন, তার মানে ওই 2000 টাকা থেকে আপনি কিছু সুদ পাবেন। ইয়েস, তার মানে আপনি দুইটা জায়গা থেকে সুদ পাবেন। এখন অঙ্কে বলছে তাহলে দুইটা জায়গা থেকে কত সুদ পাবেন?
এই 3000 টাকার উপর 10%, এক বছর ধরে নেন, 3000 টাকার 10%, এদিকে তাকান, আই1 মানে এই 3000 টাকার উপর সুদ, 3000 এর মানে গুণ 10% মানে 10/100, এই যে 3000 এর 10%, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 300 টাকা। এখন এই 2000 এর 8% কত সুদ পাবেন? I2 2000 এর 8% এক বছরে, তাহলে 2000 এর মানে গুণ 8% মানে 8/100, এই শূন্য এই দুটো শূন্য ক্যান্সেল, 8 দুগুণী 16 আর একটা শূন্য 160 টাকা। এদিকে তাকান, তার মানে আপনি এই 3000 টাকা থেকে 10% হারে এক বছরে সুদ পাইছেন 300 টাকা, এই 2000 টাকার উপর 8% হারে এক বছরে সুদ পাইছেন 160 টাকা। এখন অঙ্কে বলছে যে এই টাকা দুইটা যদি আপনি আলাদা আলাদা রেটে বিনিয়োগ না করে, দেখেন এখানে 10% রেটে বিনিয়োগ করছে, এখানে 8% রেটে বিনিয়োগ করছে, অঙ্কে বলছে যে এই টাকা দুইটা যদি আপনি আলাদা আলাদা রেটে বিনিয়োগ না করে যদি এই টাকা দুইটা একত্রে বিনিয়োগ করতেন, সময় আপনি যা ইচ্ছা ধরতে পারেন, যেহেতু এখানে কিছু বলা নাই, আপনি 5 বছর ধরলে 5 বছর, সমস্যা নেই, অঙ্ক ভুল হবে না, যে কোনো কিছু ধরতে পারেন, কিন্তু উভয় ক্ষেত্রে একই ধরতে হবে, হ্যাঁ, যেহেতু বলা নাই। হ্যাঁ, 1 বছর ধরছি কেন? 1 বছর ধরলে সুবিধা, কারণ আমি যখন এটা 5 বছর ধরবো বা x বছর ধরবো তখন একটা আলাদা চলক চলে আসবে না, অঙ্কের ক্যালকুলেশন জটিল হবে না, কি দরকার? আচ্ছা, তাহলে এই যে দেখেন দুইটা আলাদা আলাদা মূলধন থেকে আপনি দুইটা আলাদা আলাদা সুদ পাইছেন, তাহলে মোট সুদ কত বলেন? মোট সুদ হলো ওই 300 প্লাস 160 ইজ ইকুয়াল টু 460 টাকা। অঙ্কে বলছে যে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। এর মানে কি জানেন? এর মানে হলো এই মূলধন দুইটা আলাদা আলাদা করে বিনিয়োগ না করে যদি আমরা এই 3000 আর 2000 মোট 5000 টাকা, মূলধন মোট 5000 টাকা যদি একত্রে বিনিয়োগ করতাম, তাহলেও যদি এই সেম পরিমাণ সুদ পাইতাম, তাহলে কত হারে সুদ পাইতাম? গড়ে শতকরা কত হারে সুদ পাওয়া যাবে, মানে সুদের হারের গড় মানে কি জানেন? মানে হলো এই যে আলাদা আলাদা হারে আলাদা আলাদা অর্থ বিনিয়োগ না করে যদি আমরা ওই সমস্ত ক্যাপিটাল একত্রে বিনিয়োগ করি, তাহলেও যদি এই দুই ভাবে বিনিয়োগ করে যে মুনাফা পাইছি, একত্রে বিনিয়োগ করেও যদি আমরা ওই সেম মুনাফা পেতে চাই, তাহলে কত হার হবে, এই অঙ্ক তাই বোঝায়। তার মানে হচ্ছে এই যে অঙ্কে বলছে গড়ে কত হারে মুনাফা পাওয়া যাবে, এর জন্য আপনাকে প্রথম অংশ থেকে সুদ, দ্বিতীয় অংশ থেকে সুদ বের করে এই দুই সুদের যোগফল নিতে হবে, ব্যাস। এইবার দ্বিতীয় ক্ষেত্রে, এটা হলো প্রথম ক্ষেত্রে, প্রথম পাঠ করে ফেলছি। দ্বিতীয় ক্ষেত্রে মূলধন P ইকুয়াল টু ওই যে আগের 3000 আর পরের 2000 মানে মোট 5000, ঠিক আছে? এইবার সময় কত? 1 বছর। কেন আগে 1 বছর ধরছেন, এখনো 1 বছর? আগে যদি 10 বছর ধরতেন, এখানেও 10 বছর ধরতে হতো, কেন ধরবো? আচ্ছা, গড়ে কত রেটে সুদ পাওয়া যাবে, মানে এই ক্ষেত্রে সুদের হার কত হবে, আর এই ক্ষেত্রেও সুদ হবে ওই প্রথম দুইটা আলাদা আলাদা ভাবে বিনিয়োগ করে যে সুদ পাইছিলেন, ওই সুদটাই হবে এই ক্ষেত্রে। মানে সোজা কথা, আলাদা আলাদা ভাবে বিনিয়োগ করে মোট যে সুদ পাইছিলেন, যদি আলাদা আলাদা ভাবে বিনিয়োগ না করে যদি একত্রে বিনিয়োগ করে একই সুদ পেতে চান, তাহলে সুদের হার কত হবে, সেই সুদের হারকে বলা হচ্ছে গড় হার। কথা কি বুঝতে পারছেন? এই ক্ষেত্রেও সুদের হার I ইকুয়াল টু 460 টাকা ধরতে হবে। এইবার আমরা লিখবো I ইকুয়াল টু NPR/100। ওকে, এখান থেকে সুদের হার বের করতে হবে, তাহলে আর রেখে দেন, বাকিগুলো পার করেন। এই I এসে এদিকে তাকান, এখানে একটু ক্যালকুলেশন, আচ্ছা আর টাইপ এসে রাখলাম, এই 100 এসে I এর সাথে গুণ হবে, আর এই যে NP ভাগ হবে। এবার বসান, তাহলে I এর মান বসাবেন 460, এ 100, N এর মান 1 বছর, P এর মান কত? P এর মান হচ্ছে এই যে 5000 মোট মূলধন ইজ ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট। এই দুইটা শূন্য ক্যান্সেল, একটা থাকবে, দুইটা ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, 46 কে 5 দিয়ে ভাগ করতে হবে, 46 ডিভাইডেড বাই 5%, এটাই আমাদের উত্তর, 46/5। এখন 46 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় আমি দেখাচ্ছি। 46 কে 5 দিয়ে ভাগ করেন, 5 9 45, থাকলো হচ্ছে 1 পয়েন্ট দিবেন, শূন্য নিবেন, 5 দুগুণী 10, তার মানে 9.2%। তাহলে উত্তর কত? 9.2%। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, 9.2%। 45/5 কিভাবে 9.2 হয়? 46/5, 45/5 তো একবারে 5 9 45 হয়ে যায়। হ্যাঁ, আপনারা অঙ্কটা কি বুঝছেন? এই অঙ্কটা কি বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ। মানে সোজা কথা বলছে যে 10% হারে 3000 টাকা বিনিয়োগ করছে, 8% হারে 2000 টাকা বিনিয়োগ করছে, এতে তো একটা সুদ পাওয়া যাবে, এখান থেকে একটা সুদ, এখান থেকে একটা সুদ। বলছে এরকম আলাদা আলাদা রেটে বিনিয়োগ না করে এই দুইটা মূলধন যদি
একত্রে বিনিয়োগ করা যেত তাহলে গড়ে কত মুনাফা পাওয়া যেত, মুনাফার হারটা কত হতো গড়ে, কথা কি বুঝছেন? তার মানে দ্বিতীয় ক্ষেত্রে মূলধন হবে এই 3000 আর 2000 মোট 5000, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদের হারটা বের করতে হবে যে গড় হারটা কত, এই যে গড়ে কত হারে মুনাফা পাওয়া যাবে। আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ হবে কার সমান? প্রথম ক্ষেত্রে দুইটার যে সম্মিলিত সুদ সেইটা। ওকে, গড় কথাটা কেন, গড় কেন? কারণ গড় হার মানে এরকম না, গড় হার মানে কিন্তু এরকম না যে 10 আর 8 যোগ করে 2 দিয়ে ভাগ, না 10 আর 8 যোগ করলে তো এই 10 প্লাস 8 ডিভাইডেড বাই 2 তাহলে তো 9%, মনে হচ্ছে যে গড় হার 9%, না গড় হার মানে হচ্ছে প্রথম অংশ থেকে মোট যে সুদ পাওয়া যেত সেই সুদের মানে সেই সুদটাই পাওয়া যাবে, কিন্তু যদি আমি আলাদা আলাদা করে বিনিয়োগ না করে যদি একত্রে বিনিয়োগ করি সেক্ষেত্রে গড় হার মানে এই না যে এই হার দুইটার গড় করতে হবে। এই হার দুইটার গড় করতেন যদি এই ক্ষেত্রে মূলধন আর এই ক্ষেত্রে মূলধন যদি সমান হতো, কিন্তু মূলধন তো আলাদা, তাহলে গড় হার কিন্তু এরকম বের করতে না, গড় হার এরকমই গড়ে কত হারে মুনাফা পাওয়া যাবে, মানে এই দুইটা বিনিয়োগ যদি আমি আলাদা আলাদা কারণে একত্রে করতাম তাহলে আমার মুনাফার রেটটা কত হতো সেটাকে বলা হচ্ছে গড় মুনাফা। ওকে, আচ্ছা এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, আচ্ছা এইটার আগে আমি আপনাদেরকে আর একটা অঙ্ক একটু করাতে চাচ্ছি। এই ধরেন এই অঙ্কের আদলে আমি একটা অঙ্ক দিচ্ছি আপনাদেরকে, এই অঙ্কের আদলে একটা অঙ্ক দিচ্ছি। আচ্ছা এখানে বলছে 10% হারে 3000 টাকা বিনিয়োগ, আমি বললাম যে 15% হারে 5000 টাকা, ওকে, আর হচ্ছে 10% হারে 15,000 টাকা, 10% হারে 15,000 টাকা বিনিয়োগ করলে 10%, আচ্ছা 15% হারে 5,000 টাকা এবং 10% হারে 15,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে কত হারে মুনাফা পাওয়া যাবে, আমাদেরকে এটা একটু বের করে দেন তো। এটা করেন তো, জাস্ট একদম সেম নিয়মে করেন, জাস্ট আপনাকে প্র্যাকটিস করানোর জন্য যে এখানে আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে? আচ্ছা 111/4%, 111/4% বলছেন, 45/4% বলছেন, আচ্ছা একজন বলছেন 11.25, আচ্ছা 11.25 45/4, 11.25 যা বোঝায় 45/4 তাই বোঝায়, সমস্যা নাই, দেখা যাক দেখি কি আসে। আচ্ছা 45/5 বলছেন আবার, আচ্ছা আমরা দেখি অঙ্কটা করে দেখি। হ্যাঁ তাহলে কি বলছিলাম, 15% হারে 5,000 টাকা আর 10% হারে 15,000 টাকা বিনিয়োগ করছে, তাহলে 15% হারে 5,000 টাকায় কত টাকা সুদ পাওয়া যাবে, তাহলে 5,000 টাকা, তার মানে সুদ আয়ন হবে হচ্ছে এই 5,000 এর মানে গুণ 15% মানে 15 ডিভাইডেড বাই 100, এই দুটা শূন্য ক্যান্সেল, 5 15 75 আর একটা শূন্য 750 টাকা, তার মানে এই 5,000 টাকার উপর 15% হারে আপনি এক বছরে 750 টাকা সুদ পাবেন। ওকে, এইবার এই 15,000 টাকা 10% বোঝাই যাচ্ছে, ওইটার থেকে সুদ আসবে 15,000 এর 10% মানে 10/100, এই শূন্য শূন্য ক্যান্সেল, এটা ক্যান্সেল, তার মানে 1500 টাকা। তাহলে টোটাল সুদ কত, টোটাল সুদ হচ্ছে 750 প্লাস 1500, মানে টোটাল সুদ হচ্ছে
750 প্লাস 1500 মানে 2250, 2250, তার মানে আপনি 2250 টাকা মোট সুদ পাবেন। এইবার বলছে মোট মূলধনের উপর গড়ে যখন মুনাফা বের করবো তখন আমার মোট মূলধন হচ্ছে 5000 আর 15000 20000, তার মানে এই ক্ষেত্রে মোট মূলধন P ইজ ইকুয়াল টু 20000, রাইট? এই ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত হবে সেটা বের করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে সুদের মানটা এই দুইটা সুদের সম্মিলিত ফলাফল মানে 2250 টাকা হবে। আর আমার এখানে এন এর মানে 1 বছর ধরে নিতে হবে, ব্যাস। কেন ওইখানেও 1 বছর ধরছিলাম, এখানেও 1 বছর। এখন আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100, ঠিক আছে? এখন আমি আর এর মান বের করবো, তাহলে আর রেখে দিলাম, 100 এই পাশে আসে আই এর সাথে গুণ হবে, আর এন আর পি এই পাশে ভাগ হবে। ওকে, এখন এই আই এর মান কত? আই এর মান হচ্ছে 2250 ইন্টু 100, নিচে আসতেছে এন এর মান 1 বছর, পির মান কত? পির মান হচ্ছে 20000 টাকা। এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই। আচ্ছা, এখন দেখেন এই দুইটা শূন্য, এই দুটো শূন্য ক্যান্সেল, এই তাহলে এটা ক্যান্সেল। 222 ডিভাইডেড বাই 2, আমার কি কোথাও ভুল হলো? আমার কোথাও ভুল হলো? 15000 এর 10%, 1500, ঠিক আছে। 2250, এটাও ঠিক আছে। 15000 5000 20000, আচ্ছা এটা 2000 হয়ে গেছে, এটা হবে 20000। হ্যাঁ, এটা 2000 হয়ে গেছে, এটা 2000 হয়ে গেছে, এটা হবে 20000। আচ্ছা, এটা হবে 20000, তার মানে 4টা শূন্য, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য ক্যান্সেল, এটা দিয়ে একটা ক্যান্সেল। এখন দেখেন এটা 5 দিয়ে কাটা যায়, 4 5 20, আর 5 দিয়ে কাটলে 4 5 20, থাকলো হচ্ছে 2, 2 এর পরে 5, 5 5 25, তাহলে 45 ডিভাইডেড বাই 4%, 45/4%, এটাই উত্তর। থ্যাংক ইউ যাদের উত্তর হয়েছে রাইট। 45/4%, 45 ডিভাইডেড বাই 4%, হ্যাঁ 20000। ওকে, তাহলে 45/4%, এই 45/4 কে 45 কে 4 দিয়ে ভাগ করলে 4 11 44, থাকলো হচ্ছে 1। এবার পয়েন্ট দেন, পয়েন্ট দিয়ে শূন্য আনলে 4 দুগুণী হয় 8, তারপর থাকলো হচ্ছে 2, শূন্য দিলে 4 5 20, তার মানে 11.25, 11.25, অথবা 11.1/4 তাও থাকতে পারে। ওকে, তাহলে এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে 11.25%, অথবা 45/4%, অথবা 11.1/4%, যেভাবে অপশনে থাকবে সেটাই উত্তর। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন ওই যে প্রশ্নটা আমরা আগে সলভ করলাম সেই প্রশ্নের একটা মডিফাইড রূপ এটা। আমি আবার বলছি, আজকে যে সমস্যাগুলো সমাধান করাচ্ছি এগুলো কোনো সাধারণ সমস্যা না। মানে আগে গত 2 দিন যে সমস্যা, গত 2 ক্লাসে যে অঙ্কগুলো করাইছি সব দেওয়া থাকতো, একটা মান অজানা থাকতো, বসাই দিতাম চলে আসতো, খুবই সহজ টাইপ। কিন্তু আজকে যে যতগুলো অঙ্ক করাবো সবগুলো হচ্ছে একটু এক্সক্লুসিভ টাইপ, অর্থাৎ আপনাকে কিছু জিনিস সাজায় নিতে হবে, সব হুবহু দেওয়া থাকবে না। ওকে, আচ্ছা, সেলিম 6% সরল সুদে ব্যাংকে 10,000 টাকা বিনিয়োগ করে, আর কত টাকা 8% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপর 7% হারে সুদ পাবে? দেখছেন আগের অঙ্কটাই কিন্তু মোটের উপর 7% হারে সুদ পাবে। মোটের উপর মানে কি? মোটের উপর মানে হলো এই যে মূলধন 6% হারে 10,000 টাকা বিনিয়োগ করছে, আর কত টাকা 8% হারে বিনিয়োগ করলে, তার মানে 8% হারে কত টাকা বিনিয়োগ করছে এটা বলা নাই। 8% হারে কত টাকা বিনিয়োগ করছে এটা বলা নাই। বিনিয়োগ করলে সে মোটের উপর 7% হারে সুদ পাবে মানে কি? মানে হলো সোজা কথা, আমি ধরে নিচ্ছি যে 8% হারে বিনিয়োগ করবে হচ্ছে x টাকা, এদিকে তাকান, ধরি 8% হারে বিনিয়োগ করবে p টাকা, ধরি 8% হারে বিনিয়োগ করবে ইজ ইকুয়াল টু p টাকা, p না x টাকা ধরেন। এখন কয় বছরের জন্য? এই যদি মোটের উপর বা গড়ে এগুলোতে সময় দেওয়া থাকবে না, ধরে নেবেন যে 1 বছরের জন্য। তাহলে এই 6% হারে 10,000 টাকা বিনিয়োগ করছে, 6% হারে 10,000 টাকা বিনিয়োগ করছে 1 বছরের জন্য, এদিকে তাকান। তাহলে এই 10,000-এর 6% কত? এই 10,000-এর উপর কি 6% হারে সুদ পায়নি? সেটা আয়ন। এদিকে তাকান, এই 10,000 টাকার উপর 6% হারে যে সুদ পাইছে সেটা আয়ন। এই 8% হারে যে বিনিয়োগ করছে x টাকা, এই x টাকার উপর যে 8% সুদ পাইছে সেটা I2। এই দুইটার যোগফল যা হবে আমরা কি জানি? মোটের উপর যে সুদটা পাবে সেই মোটের উপর সুদ, এই দুইটা সুদের যোগফল একটু আগে দেখালাম না, যে দুইটা সুদ যোগ বের করে যোগ করছিলাম, মনে আছে? তাহলে মোটের উপর যে সুদটা পাবে সেটা কত পার্সেন্ট হারে? 7% হারে। মোটের উপর সুদ পাবে কত টাকার উপর? এই 10,000 টাকা আর এই যে x টাকা, তার মানে মোটের উপর সুদ যখন বের করবেন তখন আপনার এই মূলধন আর এই 8% হারে যে মূলধন, এই দুটো যোগ করতে হবে। মোটের উপর সুদ মানে মোট মূলধন। তাহলে এই ক্ষেত্রে মোট মূলধন কত? এদিকে তাকান, তাহলে এই ক্ষেত্রে আমার সুদ মনে করেন I3। এখন এই আয়ন, আচ্ছা একটু তাকান, এই আয়ন মানে NPR/100, এই I2 মানে NPR/100, এই I3 মানে NPR/100।
সব পাশ থেকে 100 কাটা, এই পাশ থেকে 100, এই পাশ থেকে সব 100 কাটা কাটা। ওকে ফাইন, এই 100 এই 100 এই 100 কাটা যাবে কেন? কারণ এই পাশে যখন লসাগু নিবেন, লসাগু 100, ওই পাশে 100 কাটা। তার মানে এই যে এন, এই এন হলো 1 বছর, এই পি মানে হচ্ছে এই আয়ন যে সুদটা আসছে, এই 10,000 টাকা হলো এই পি হলো 10,000। এই রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এই 10,000 টাকা যে রেটে রাখা হয়েছিল 6% হারে, প্লাস এই যে এন, একটু তাকান, এই যে এন এটা হলো 1 বছর, এই পি হলো এই যে 8% হারে যে মূলধনটা বিনিয়োগ করা হয়েছে x টাকা, তাহলে এখানে x ইন্টু এক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট 8, আর নিচে 100 তো নাই, ইজ ইকুয়াল টু এই পাশে এন, এটা 1 বছর, প্রথম অংশটা 1 বছর, পরের গুলো 1 বছর ধরে নিতে হবে। হ্যাঁ, আর পি, এই জায়গা অনেকে ভুল করে ফেলবে, এই ক্ষেত্রে মোটের উপর যে সুদ, মোটের উপর সুদ, তখন মূলধনটা হবে মোট মূলধন, এই 10,000 আর x যোগ করলে এই ক্ষেত্রে পি এর মান হলো 10,000 প্লাস x, 10,000 প্লাস x। এই ক্ষেত্রে সুদের হার কত? সুদের হার হচ্ছে 7 টাকা। ব্যাস, এইটা ক্যালকুলেশন করে ওই যে x এর মানটা বের করতে হবে, সমস্যা নাই। এটা হচ্ছে 60,000 প্লাস এখানে হচ্ছে 8x ইজ ইকুয়াল টু, এই 7 দিয়ে গুণ করলে এটা হলো 70,000 প্লাস 7x। এবার x গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে আছে 8x, ওই পাশ থেকে 7x, এই পাশে আসলে মাইনাস হবে, আর ওই পাশে আছে 70,000, এই 60,000 ওই পাশে বিয়োগ হবে, তাহলে 70,000 মাইনাস 60,000, তাহলে x ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 10,000। তার মানে মোটের উপর 8% হারে 10,000 টাকা বিনিয়োগ করছিল, 8% হারে 10,000 টাকা বিনিয়োগ করছিল। বুঝছেন কিনা বলেন? আমি আরো একটা মেথডে করাবো, আপনারা এই কনসেপ্ট বুঝছেন কিনা সেটা বলেন। 10,000 টাকা বিনিয়োগ করছিল, আরো একটা মেথডে করাবো, সমস্যা নাই। মানে 6% হারে বিনিয়োগ করছে 10,000, আর 8% হারে কিছু একটা বিনিয়োগ করছে, সেটা x টাকা। তাহলে এই 6% হারে যে সুদটা পাবে আর এই 8% হারে যে বিনিয়োগটা করছে, এর মধ্যে যে এই দুই ক্ষেত্রে যে সুদ পাবে, এই দুইটার সম্মিলিত সুদ যা হবে মোটের উপর 7% তাই হবে। বলছে এই 10,000 টাকা 6% হারে রাখলে পারে এবং 8% হারে কত টাকা বিনিয়োগ করলে মোটের উপর 7% হারে সুদ পাওয়া যাবে। মানে এই দুইটা ক্ষেত্রে যে সুদ পাবো, সেই সুদটা আর পরের অংশের সুদটা কি হবে? সমান হবে। 13টা বোঝেননি? 13 মানে কোনটা যেন? 13 মানে কোনটা? 13 কোথায় ভাই? I3 বোঝেননি? আচ্ছা, I3 মানে হচ্ছে এই মোটের উপর যে সুদ। তো মোটের উপর সুদ মানে তখন মূলধনটা হবে মোটের উপর। তো মূলধনটা মোট মূলধন হচ্ছে এই প্রথম 10,000 আর পরের x, তাহলে মোট মূলধন হচ্ছে 10,000 প্লাস x, তাই আমরা 10,000 প্লাস x, তাই এই p এর জায়গায় লাগছে 10,000 প্লাস x। আর এই মোটের উপর সুদের ক্ষেত্রে হার হচ্ছে 7%, তাই আর এর জায়গায় লাগছে 7%। হ্যাঁ, বোঝা গেছে? এই মেথড বোঝেননি? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। দেখেন, আমরা ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি বলেন তো? আমরা ধরে নিচ্ছি যে 8% হারে বিনিয়োগ করছিল x টাকা, ধরি 8% হারে বিনিয়োগ x, ধরি 8% হারে বিনিয়োগ x। এবার আমাকে বলেন, এই তাহলে এখন এই 10,000 টাকার 6% হারে বিনিয়োগ, সুদ কত? 10,000 টাকার 6% হারে সুদ কত হবে বলেন? 10,000 টাকার 6% হারে 1 বছরের সুদ, এই 10,000 এর মানে গুণ 6% মানে 6/100, এই দুইটা শূন্য ক্যান্সেল, 600 টাকা। এটা বুঝছেন কিনা বলেন? মানে সোজা কথা, 10,000 টাকার 6% আর 1 বছরের সুদ 600 টাকা। ওকে, আচ্ছা, এখন এই যে 8% হারে বিনিয়োগ করছে কত টাকা? x টাকা। তাহলে x টাকার 8% হারে 1 বছরের সুদ কত? সেটা I2। তাহলে x হলো মূলধন, এই 8% হারের মূলধন, তাহলে x এর 8% 1 বছরে কত হবে? x এর মানে গুণ 8% মানে 8/100, 4 দিয়ে কাটেন, 4 দুগুণে 8, 4 25 100, তার মানে এটা হচ্ছে 2x ডিভাইডেড বাই 25। এবার আমাকে বলেন, তার মানে এই 600 টাকা হলো 10,000 টাকার 6% হারে সুদ, আর এই 2x ডিভাইডেড বাই 25 এটা হলো এই 8% হারে x টাকার সুদ। তাইলে বলেন মোট কত সুদ পাওয়া যাবে? মোট সুদ হলো এই 600 প্লাস এইটা, তাহলে মোট সুদ, আর এই মোট সুদ অঙ্কে বলছে যে 10,000 টাকা 6% হারে এবং আর কত টাকা 8% হারে বিনিয়োগ করলে এই দুইটা জায়গা থেকে যে সুদ পাবো মোটের উপর, সেই সুদটা হবে 7%। মানে এই দুইটা আলাদাভাবে বিনিয়োগ না করে যদি একবারে বিনিয়োগ করতাম তাহলে 7% হারে সুদ পাওয়া যেত। এই হলো কথা। তার মানে এই 7% হারে মোটের উপর কত সুদ পাওয়া যায়? মোটের উপর মানে তো তখন মূলধন আপনার ধরতে হবে মোট মূলধন মানে 10,000 আর এই যে x টাকা। তাহলে মোটের উপর, যখন মোটের উপর বলছে, মোটের উপর সুদ,
মোটের উপর সুদ, তখন আপনার মূলধন হবে হচ্ছে 10,000 প্লাস এক্স। 10,000 প্লাস এক্স, এই 10,000 প্লাস এক্স 1 বছরের জন্য রাখছেন কত পার্সেন্ট হারে? এই যে 7% বলে দিছে। তাহলে এই 10,000 প্লাস এক্স এর উপর 7% সুদ কত আসে? 10,000 প্লাস এক্স এর মানে গুণ 7% মানে 7/100, এইভাবে রেখে দেন। তাহলে এটা কি? এইটা হলো আমার মোটের উপর সুদ। এইটা কি? এই দুটার যোগফল, এই যে এইটা আর এটার যোগফল, এটা কি? এটাও তো মোটের উপর সুদ। এই 600 প্লাস 2x ডিভাইডেড বাই 5, 2x ডিভাইডেড বাই 25, এইটা কি? এটাও তো মোটের উপর সুদ। এটা কি? এটাও তো মোটের উপর সুদ। তাহলে এটাও মোটের উপর সুদ, ওইটাও মোটের উপর সুদ, এই দুটো সমান। কথা কি বলছেন? এই দুটো সমান। এই জন্য কি করছিলাম? I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3 বলতে বোঝাচ্ছিলাম এই 7% হারে মোটের উপর যে সুদ সেটা ছিল I3। এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? বলেন তো। এখন এইটা আর এইটা সমান করে আমাকে উত্তর করতে হবে। দেখেন আমি করে দিচ্ছি। তাহলে ওখানে 600 প্লাস, দেখেন 600 প্লাস 2x ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 10,000 প্লাস x ইন্টু 7/100। দেখেন এখন একটু কাটাকাটি করি আমরা। এই পাশে লসাগু কত? 25, 6 25 150, 6 25 150 আর দুইটা শূন্য 15,000 প্লাস এখানে 2x ইজ ইকুয়াল টু এই পাশে কত? এই 7 দিয়ে গুণ হবে, 7 দিয়ে উপরে গুণ করলে 70,000, এটা 10,000 কিন্তু এটা 10,000, 70,000 প্লাস 7x ডিভাইডেড বাই হচ্ছে 100। এই 25 দিয়ে 100 যাবে 4 বার। এবার আর গুণ করেন তো, 4 15 60 আর 3টা শূন্য প্লাস 4 দুগুণে 8x ইজ ইকুয়াল টু এই পাশে আছে 70,000 প্লাস হচ্ছে 7x। এবার 8x এই পাশে আছে, এই 7x এই পাশে বিয়োগ হবে, ওই পাশে আছে 70,000 আর এই পাশ থেকে 60,000 ওই পাশে বিয়োগ হবে। কথা কি বুঝছেন? তাহলে 70 থেকে 60 x ইকুয়াল টু 10,000। এইভাবে করতে গেলে তো আপনার টাইম একটু বেশি লাগবে, তাই ওইটা বুঝতে হবে যে I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3। এই I1 মানে হচ্ছে 10,000 টাকার 1 বছরের সুদ 6% হারে, এই I2 মানে হচ্ছে এই যে x টাকার 8% হারে 1 বছরের সুদ, আর এই I3 মানে মোটের উপর মানে 10,000 প্লাস x এর উপর 7% হারে সুদ। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? আমি আবার বলছি কি, এই আজকের অঙ্কগুলো একটু একটু আপনার মাথাটাকে খাটাতে হবে। হ্যাঁ, সব তো খালি ওই সব দেওয়া থাকবে, একটা মান বের করবেন I ইকুয়াল টু NPR/100, ওগুলো অঙ্ক তো সবাই পারবে। এই যে এই টাইপের কোশ্চেন গুলা সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন, এই যে এই কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে কি বলবো, ইম্পর্টেন্টের উপর ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকবার আসছে। আগে কনসেপ্ট বুঝবো, পরে শর্টকাটে করে দিব, সমস্যা নেই। আগে কনসেপ্ট বুঝবো। দেখেন, আচ্ছা এবার ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। একই হার মুনাফায় কোনো আসল মানে কত আসল জানি না, কোনো আসল মানে যে কোনো আসল, কোনো আসল মানে যে কোনো আসল, কোনো আসল 6 বছরে মুনাফা আসলে মানে সুদে আসলে, মুনাফা আসলে মানে কি, মুনাফা আসলে মানে সুদে আসলে। অঙ্কটা বোঝার চেষ্টা করেন, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা কি হয়েছে, ঠিক আছে। একই হার মুনাফা, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ প্লিজ। একই হার মুনাফা মানে কি জানেন? মুনাফার হারটা সেম, মানে কি প্রথম অংশে মুনাফার হার যা, পরবর্তী অংশ মুনাফার হার তাই। আমি আগে অঙ্কটা মূল বিষয়টা বোঝাবো, পরে এই অঙ্কটা শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটাও দেখাবো। মূল নিয়মটা খুব কঠিন না, হয়তো 30-40 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ, একটু দেখেন বুঝে করতে হবে। একই হার মুনাফায় মানে মুনাফার হারটা সেম হবে। কোন আসল মানে কি, কোন আসল মানে যে কোনো আসল, মানে আপনি যাই রাখেন না কেন ব্যাংকে, যাই রাখেন না কেন, 100 টাকা রাখলে কি হয়ে যাবে, 100 টাকা রাখলে 200 টাকা হয়ে যাবে, 500 টাকা রাখলে 1000 টাকা হয়ে যাবে, মানে মুনাফা আসলে ডাবল হয়ে যাবে। বলছে হলে কত বছরে তা, কত বছরে তা, তা মানে কি জানেন? এই তা মানে হলো প্রথম অংশে যে আসলটা রাখছিলেন, এই তা মানে হলো প্রথম অংশে যে আসলটা রাখছিলেন, প্রথম অংশে যে আসল রাখছিলেন সেই আসলটা মুনাফা আসলে 3 গুণ হবে কত বছরে। মানে ঘটনাটা হলো 6 বছরে ডাবল হয়েছে, তাহলে জিনিসটা 3 গুণ হবে কয় বছরে।
6 বছর হয়েছে ডাবল, তাহলে 3 গুণ হবে কয় বছরে? কথা কি বুঝছেন? 6 বছর হয়েছে ডাবল, তাহলে জিনিসটা 3 গুণ হবে কয় বছরে? ওকে, এখন দেখেন তার মানে তাহলে জিনিসটা 3 গুণ হবে কত বছরে? এই অঙ্ক সলভ করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো দ্বিতীয় অংশে কি চাইছে? কত বছরে। এদিকে তাকান, দ্বিতীয় অংশে চাইছে কত বছরে, তার মানে এন এর মান বের করতে বলছে। একটু তাকান প্লিজ, কত বছরে মানে এন এর মান চাইছে। হ্যাঁ, তাইলে এখন আমাকে বলেন মুনাফা আসলে 3 গুণ হবে। আচ্ছা, মুনাফা আসলে 3 গুণ হলে আমরা পি কত ধরবো? 1 টাকা। আর আই কত ধরবো? 3 - 1 2 টাকা। এগুলা তো বোঝেন, এগুলা তো আমার বোঝানোর দরকার নাই, কারণ গত ক্লাসে বুঝাই দিছি। আমি কিন্তু দ্বিতীয় অংশের কাজ আগে করতেছি। এই যে এই অংশের মুনাফা আসলে 3 গুণ হবে, তার মানে কি? আসলে 1 টাকা, মুনাফা হবে হলো, মুনাফা আসলে মানে সুদে আসলে হবে যাবে 3 টাকা। তাহলে মুনাফা কয় টাকা? সুদ কয় টাকা? 3 - আসলে 1 টাকা, তাহলে 2 টাকা। এইবার এখান থেকে আমাকে বের করতে হবে এন। তাহলে আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। এন এর মান, এদিকে তাকান, এই এন এর মান যদি বের করতে চান তাহলে আপনার এই অঙ্কে পি এর মান জানতে হবে। পি এর মান 1 টাকা ধরে নিছেন, কোনো প্রবলেম নাই। আই এর মান জানতে হবে, আই এর মান 2 টাকা পেয়ে গেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আর এর মানটা দেখেন দেওয়া নাই। তার মানে ওই যে প্রথম অংশ থেকে, এই প্রথম অংশ থেকে আর এর মান বের করতে হবে। এই জন্য বলছে একই হার মুনাফায়। একই হার মুনাফায় মানে কি? যে হারে ডাবল হইছে ওই সেম হারেই 3 গুণ হবে, তাই আমাদের একই হার মুনাফা বলছে। মানে এই অংশে মুনাফার হার যা হবে ওই অংশে মুনাফার হার তাই আমরা এই অংশ থেকে মুনাফার হার বের করে সেই মুনাফার হারটা এখানে ব্যবহার করব। কেন? না হলে তো সলভ করতে পারবো না। আমি কি বুঝাইতে পারছি? অঙ্কটা বুঝছেন কিনা বলেন? অঙ্কটা বুঝতে হবে। তার মানে প্রথম অংশ থেকে মুনাফার হার বের করতে হবে, সেই মুনাফার হারটা এখানে বসাই দিয়ে সময় বের করতে হবে। আশা করি বুঝছেন। ওকে, কেন? কারণ আমি এই এন এর মান যদি বের করতে যাই, দেখতেছি এন এর মান বের করতে হলে আর এর মান লাগবে, মুনাফার হার লাগবে, বাট অঙ্কে মুনাফার হার দেওয়া নাই, কিন্তু বলছে একই হার মুনাফায়। তার মানে এই প্রথম অংশে মুনাফার হার যা, দ্বিতীয় অংশে মুনাফার হার তাই প্রথম অংশ থেকে মুনাফার হার ব্যবহার করতে হবে, সেই মুনাফার হারটা আমাদের দ্বিতীয় অংশে বসাতে হবে। ওকে, এবার তাকান, তাহলে প্রথম অংশ, এটা হচ্ছে প্রথম অংশ। আমি আগে দ্বিতীয় অংশ দেখালাম যে দ্বিতীয় অংশ সলভ করতে কি কি লাগে। সলভ করতে যাই দেখতেছি আর এর মান ছাড়া হচ্ছে না। তারপর আমরা আর এর মান বের করতে গেছি প্রথম অংশে। প্রথম অংশে মুনাফা আসলে ডাবল হয়েছে, তাহলে পি 1 টাকা। আর আই কত? ডাবল হয়েছে মানে 2 - 1, তাহলে আই কত? 1 টাকা। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি বের করব? আর এর মান বের করব। আর কয় বছরে? 6 বছরে। এই ক্ষেত্রে আমার এন এর মান দিয়ে আছে 6। এইবার তাকান, এইবার আমরা লিখবো আই ইকুয়াল টু এন পি আর বাই 100। এইবার একটু তাকান প্লিজ। এখন আমি বসাই দিই সবকিছু মান। আর এর মান বের করবো, আর রেখে দেন, তাহলে আর রেখে দেন, বাকিগুলো পার করেন। এই 100 এসে আই এর সাথে গুণ হবে, এই এন আর পি, এই যে এন আর পি এই পাশে এসে ভাগ হবে। এবার আই এর মান কত? আই এর মান হচ্ছে 1 টাকা, এটা হলো 100। এন এর মান কয় বছর? 6 বছর। পি এর মান কত? 1 টাকা, ইজ ইকুয়াল টু আর। দেখেন এখানে কাটাকাটি যায়, 50 দুগুণী 100, 3 দুগুণী 6, তাহলে 50/3। আর এর মান 50/3। আর এর মান কত? আর বের হইছে 50/3। মানে প্রথম অংশ থেকে আর এর মান বের হইছে 50/3। তাহলে দ্বিতীয় অংশ আর এর মান 50/3। কেন? একই হার মুনাফায় বলছে। প্রথম অংশ মুনাফার হার যা, দ্বিতীয় অংশ মুনাফার হার তাই। কথা কি বুঝছেন? ওকে, এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব, এখান থেকে এখন সময় বের করব এন। তাহলে এন বের করবেন, এবার এন রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। এই 100 এসে এই পাশে আই এর সাথে গুণ হবে, আর এই যে পি এবং আর এই পাশে এসে ভাগ হবে। এইবার এই ক্ষেত্রে আই এর মান কিন্তু 2 টাকা, কারণ 3 গুণ হয়েছে, ডিভাইডেড বাই 100। এই পির মান কত? পির মান হচ্ছে 1 টাকা। আর আর কত? আর হচ্ছে যে 50/3। তাহলে এটা হচ্ছে 50 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু এন। এখন ক্যালকুলেশন, এই হলো 2 × 100, এই 3 উল্টে উপরে চলে যাবে, আর নিচে থাকবে কত? শুধু 50 ইজ ইকুয়াল টু এন। এই 50 দুগুণী 100, 2 দুগুণী 4, 3 4 12, তার মানে 12। তার মানে এন এর মান 12। তার মানে 3 গুণ হবে 12 বছরে। 3 গুণ হবে কত বছরে? 12 বছরে। বুঝছেন কিনা বলেন? খুবই সিম্পল, খুবই বুঝতে হবে। আমি শর্টকাট বুঝাই দেবো, সমস্যা নাই। আগের দিন আমরা যে অঙ্কগুলা করছিলাম, শুধু কি বলছিল? আগের দিনে কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত, এই অঙ্ক আমরা গতদিন করছিলাম। এই অঙ্ক গতদিন করছিলাম, জাস্ট এই পার্টটা করতে হয়েছিল, মানে আর এর মান বের করছিলাম। এইবার ওই পার্টের সাথে একটা পার্ট জুড়ে দিছে যে মুনাফা আসলে 6 বছরে দ্বিগুণ হয়, তাহলে জিনিসটা কয় বছরে 3 গুণ হবে। আমি শর্টকাট করে দিব, এই অঙ্কটা শর্টকাট নিবেন প্লিজ। এই অঙ্কটা শর্টকাট নিবেন কেন? কারণ এই পার্ট করে আর এর মান বের করে সেই জিনিসটা এখানে বসাতে হয়তো একটু টাইম লাগতে পারে, খুব বেশি টাইম লাগবে না, কিন্তু আমরা এটা শর্টকাটে করব। দেখেন এদিকে তাকান, এই টাইপটাই আসছে পরীক্ষায়, একদম হুবহু এই টাইপটাই। কি? একই হার মুনাফায় কোন আসল 6 বছরের জায়গায় হয়তো 10 বছর থাকতে পারে। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, এখানে কিন্তু দ্বিগুণই হতে হবে,
প্রথম অংশে দ্বিগুণ হবে, আবার বলছি প্রথম অংশে দ্বিগুণ হবে, পরের অংশ কয় গুণ হবে? 3 গুণ 4 গুণ 5 গুণ n গুণ যে কয় গুণ বলে বলুক, সমস্যা নাই, বাট প্রথম অংশে দ্বিগুণ হবে। মানে প্রথম অংশে হবে দ্বিগুণ, ওই সেম হার মুনাফায় পরবর্তী অংশে কত এত গুণ হবে কত বছরে, এরকম এই টাইমটা বের করতে হবে। আমি মুছে দিচ্ছি। অঙ্ক মনে হয় বুঝছেন আপনারা? অঙ্কটা কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। শর্টকাট বুঝাই দিব, কিন্তু কাইন্ডলি রেসপন্স করেন। অঙ্কটা বুঝছেন কিনা, মূল কনসেপ্টটা বুঝছেন কিনা। প্রথম অংশ থেকে বের করবেন, আর দ্বিতীয় অংশে এসে ওই সেম আর ব্যবহার করে সময়টা বের করে ফেলবেন। আচ্ছা, অঙ্ক বুঝছেন? আমি একটু পানি খাবো। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এবার দেখেন, তাহলে এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ, তো এই জন্য এই শর্টকাটটা দেখেন, মনে রাখার একটু চেষ্টা করেন। কি বলছে? একই হার মুনাফায় কোন একটা আসল 6 বছর, এখানে 6 বছরই থাকবে, নট নেসেসারি, এখানে যে কোনো কিছু থাকতে পারে, 6 বছরই থাকবে, নট নেসেসারি, যে কোনো কিছু থাকতে পারে, 10 বছর 15 বছর। মুনাফা আসলে দ্বিগুণ, এখানে দ্বিগুণই থাকবে, প্রথম অংশে দ্বিগুণই থাকবে, দ্বিগুণই হতে হবে। দ্বিগুণ হলে কত বছরে, তা এখানে কি বলছে? 3 গুণ না, এখানে 3 গুণই হবে এরকম না, এখানে 4 গুণ 5 গুণ 6 গুণ যাই কিছু থাকতে পারে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে দেখেন, তাহলে প্রথম অংশে যদি দ্বিগুণ হয়, তাহলে আমরা দ্বিতীয় অংশে কত বছরে, দ্বিতীয় অংশে সময় চাইছে না, এই সময়টা বের করব n। দ্বিতীয় অংশে কত বছরে কত গুণ হবে? 3 গুণ। এর জন্য আমরা এই দ্বিতীয় অংশে সময়টা আমরা বের করব কিভাবে? এদিকে তাকান, দ্বিতীয় অংশে সময়টা বের করব, দ্বিগুণ হতে যে সময়টা লাগছে সেই সময়টা বসাবেন। এদিকে তাকান, দ্বিগুণ হতে যে সময় লাগছে সেটা এখানে বসাবেন, তারপরে দিবেন গুণ। এইবার এখানে কয় গুণ বলছে? 3 গুণ। এখানে যত গুণ বলবে তার চেয়ে 1 কম দিয়ে গুণ করে দিবেন, উত্তর শেষ। তাহলে এখানে বলছে 3 গুণ, 3 এর চেয়ে 1 কম নিবেন, 3 এর চেয়ে 1 কম কত? 2, তাহলে 2 দিয়ে গুণ, উত্তর হলো 12 বছর। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন শর্টকাটটা? আবার বলছি, শর্টকাটটা হচ্ছে প্রথম অংশে দ্বিগুণ হতে যে সময় লাগবে সেইটা লিখবেন, তারপর দিবেন গুণ। দ্বিগুণ হতে কয় বছর লাগছে? 6 বছর, ঠিক আছে? সুদে মূল্যে যত গুণ -1 ভাগ n × 100। আচ্ছা আচ্ছা এবার দেখেন, তাহলে দ্বিগুণ হতে লাগছে কয় বছর? 6 বছর, সেটা এখানে লিখলাম। দ্বিগুণ হতে যত সময় লাগবে সেটা এখানে দিব, ইনটু মুনাফা আসলে পরে কয় গুণ? 3 গুণ। এখানে যত গুণ বলবে তার চেয়ে 1 কম দিয়ে গুণ, এখানে 3 গুণ বলছে, তাহলে 1 কম কত? 1 কম হচ্ছে 2, তাহলে 3 দুগুণ 6 দুগুণই 12, তার মানে পরবর্তীতে 12 বছর লাগবে, মানে 3 গুণ হতে 12 বছর লাগবে। ওকে, কিন্তু এই কোশ্চেনে যদি বলতো সুদে মূলে 3 গুণ না বলে মুনাফা আসলে, এদিকে তাকান, এই প্রশ্নে যদি বলতো মুনাফা আসলে 5 গুণ হবে, মুনাফা আসলে 5 গুণ হবে, তাহলে উত্তর কত হতো? এই সেম কোশ্চেন, এই সেম প্রশ্নে যদি বলতো মুনাফা আসলে 5 গুণ হবে, তাহলে উত্তর কত হতো? এটা একটু শর্টকাটটা মনে রাখেন, বুঝছেন? কারণ এই শর্টকাটটা মানে পরীক্ষা আসতে পারে, মানে এই শর্টকাটটা না, মানে এই টাইপটা পরীক্ষা আসছে, তো এই জন্য বলছি। আচ্ছা 24 বছর। আচ্ছা বলছে কত গুণ? কত গুণ? 5 গুণ। তাহলে আমি কি বলছি? সুদে মূলে মুনাফা আসলে 5 গুণ হবে, তাহলে সেই সময়টা কত? প্রথমে দ্বিগুণ হতে যে সময় লাগছে সেটা নিব, দ্বিগুণ হতে লাগছে 6 বছর, তাকে নিলাম, ইনটু মুনাফা আসলে কয় গুণ? 5 গুণ। এখানে যত গুণ বলবে তার চেয়ে 1 কম নিব, 5 গুণ বলছে, 5 এর চেয়ে 1 কম 4, তাহলে 4 6 24 বছর। তাহলে এই টাইপের কোশ্চেনে অবশ্যই মাথায় রাখতে হবে, যখন মুনাফা আসলে প্রথম অংশে দ্বিগুণ, এখানে কিন্তু দ্বিগুণই হতে হবে, কিন্তু যদি এরকম থাকতো মুনাফা আসলে 3 গুণ হবে, তাহলে কিন্তু এই শর্টকাট খাটতো না। যদি এই টাইপের কোশ্চেন আসেনি, এই প্রশ্নই আসছে এরকম যে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে বা 4 গুণ হবে বা 5 গুণ হবে। আচ্ছা এখন আমাকে বলেন, এই প্রশ্নের উত্তর দেন। একই হারে কোন মূলধন মুনাফা আসলে দ্বিগুণ হয়, মুনাফা আসলে
7 বছরে দ্বিগুণ হয়, 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা একই হারে, কিন্তু একই হারে কত বছরে তা 10 গুণ হবে, কত বছরে তা 10 গুণ হবে, কত বছরে তা মুনাফা আসলে 10 গুণ, কত বছরে তা মুনাফা আসলে 10 গুণ হবে, তা মুনাফা আসলে 10 গুণ হবে, মুনাফা আসলে 10 গুণ হবে। কত? আচ্ছা, উত্তর দিচ্ছেন 63 বছর। 63 বছর খুবই, আমি আবার বলছি এটা, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এত গুরুত্ব দিচ্ছি কেন এই টাইপটার উপর? পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে এই জন্য। আগে যে অঙ্ক করছিলাম সেখানে সরাসরি বলছিল যে কোন মূলধন 10 বছরে মুনাফা আসলে 3 গুণ হয়, সুদের হার কত। এখানে তার সাথে একটা পার্ট জুড়ে দিছে, 10 বছরে মুনাফা আসলে 7 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তারপর বলছে তাহলে জিনিসটা কত বছরে 10 গুণ হবে। তাহলে প্রথম অংশ থেকে সুদের হার বের করতে হবে, সেই সুদের হার ব্যবহার করে দ্বিতীয় অংশ থেকে সময় বের করতে হবে। আচ্ছা, 63 বছর বলছেন, তাহলে কি বলছিলাম, প্রথম অংশে যদি দ্বিগুণ হয় তাহলে পরবর্তী অংশে যত গুণ হবে সেই সময়টা বের করার সূত্র কি, দ্বিগুণ হতে যে সময় লাগছে কয় বছর, 7 বছর, সেটা লিখবো ইনটু এই পরবর্তীতে কয় গুণ বলছে, 10 গুণ, এখানে যত গুণ হবে তার চেয়ে 1 কম নিব, পরবর্তীতে যত গুণ হবে তার চেয়ে 1 কম নিব, তাহলে 10 গুণের চেয়ে 1 কম নিচ্ছি, তাহলে 9 নিতে হবে, তাহলে 7 9 কত, 63 বছর। ক্লিয়ার বিষয়টা? তাহলে 7 9 63 বছর। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, ওই মূলধন কত বছরে, ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, বলেন এটার উত্তর কত? এটার উত্তর কত দেখে উত্তর দেওয়া উচিত। কোন মূলধন মানে কত মূলধন, যে কোনো মূলধন, কোন মূলধন মানে যে কোনো মূলধন 10 বছরে ডাবল হয়ে গেছে, 10 বছরে ডাবল, তা 10 বছরে যদি ডাবল হয় তাহলে 3 গুণ হবে কত বছরে। তাহলে কি বলছিলাম, এই যে দ্বিগুণ, প্রথম অংশে যদি দ্বিগুণ হয় তাহলে পরবর্তী অংশে যত গুণ হয় কত সময়ে সেটা বের করবো কিভাবে, দ্বিগুণ হতে যে সময় লাগছে সেটা লিখবো, দ্বিগুণ হতে লাগছে 10 বছর, তাই 10 লিখলাম, ইনটু পরবর্তীতে কয় গুণ চাইছে, 3 গুণ, এখানে যত গুণ তার চেয়ে 1 কম, 3 গুণ চাইছে, তাহলে 3 এর চেয়ে 1 কম কত, 2, 2 দিয়ে গুণ, তাহলে উত্তর হচ্ছে কয় বছর, 20 বছর। উত্তর হচ্ছে 20 বছর। খুবই গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই মাথায় রাখতে হবে প্রথম অংশে কিন্তু ডাবল হবে, ডাবল ছাড়া অন্য কিছু হলে কিছু করার নাই, যেভাবে করাইছি মূল নিয়মে ওটাই করতে হবে। আচ্ছা, 20 বছর। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, দেখেন এই যে এই টাইপের কোশ্চেন, 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে 5 বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10,000 টাকায় 4 বছরে ওই একই মুনাফা হয়। আগে অঙ্ক বুঝতে হবে, অঙ্কের ভাষা বুঝতে হবে যে কি বলছে। বলছে যে 8% সরল মুনাফায় আপনি যদি 6,000 টাকা বিনিয়োগ করেন 5 বছরের জন্য, তাহলে যে মুনাফা হবে, দেখেন প্রথম অংশে বলছে 8% সরল মুনাফায় 6,000 টাকা 5 বছরে যে মুনাফা হয়, মানে কি জানেন, মানে হলো 6,000 টাকা 8% হারে 5 বছর বিনিয়োগ করলে আপনি যে পরিমাণ মুনাফা পাবেন, মানে সুদ পাবেন 5 বছরে। কোন সরল হারে, ইয়েস, দ্বিতীয় ক্ষেত্রে বলছে কোন সরল হারে বিনিয়োগে 10,000 টাকায় 4 বছরে একই মুনাফা হবে, মানে কি জানেন, মানে প্রথম অংশে এই 6,000 টাকার উপর 5 বছরে 8% হারে যে মুনাফা পাবেন, মানে সুদ পাবেন, দ্বিতীয় অংশে এই 10,000 টাকার 4 বছরে ওই একই মুনাফা পাবেন। তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার কত হবে, মুনাফার হার কত হবে, দেখেন মুনাফার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার, এই যে কোন সরল হারে, কোন সরল হারে, সরি আচ্ছা, তার মানে প্রথম অংশে এই 6,000 টাকার সুদকে আমি ধরলাম আয়ন, তাকান দেখেন কত সহজে করে দিই, এই 6,000 টাকার 5 বছরের 8%-এর সুদকে আমি ধরলাম আয়ন, আর এই 10,000 টাকার 4% হারের সুদকে, 4 বছরের সুদকে ধরলাম I2, আয়ন ইকুয়াল টু I2। বুঝছেন কিনা বলেন, কেন বলছে 6,000 টাকার 5 বছরে যে মুনাফা হয় কোন সরল হারে 10,000 টাকায় 4 বছরে একই মুনাফা হবে, মানে প্রথম অংশের মুনাফা আর দ্বিতীয় অংশের মুনাফা সমান, তাহলে প্রথম অংশের মুনাফা ধরলাম আয়ন আর দ্বিতীয় অংশের মুনাফা ধরলাম I2, এই দুটো সমান। এখন আই মানে কি, NPR/100, এই আই মানে কি, এটা আমার NPR/100। এই আয়ন হলো এই 6,000 টাকার ক্ষেত্রে এই 6,000 এর এন কত, এন মানে 5 বছর, এই এন এর মান বসাবেন 5 ইনটু
পি কত, মূলধন হচ্ছে 6000, আর এই 6000 ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট 8, তাই এই আর এর মান বসাবেন 8, নিচে কত 100। আপনারা যদি বুঝতে সমস্যা হয় এখানে R1 দেন, এখানে R2 দেন, ব্যাস। এখানে N1 দেন, এখানে N2 দেন, এখানে P1 দেন, এখানে P2 দেন, যদি বুঝতে সমস্যা হয়। ইজ ইকুয়াল টু N, এটা দ্বিতীয় ক্ষেত্রে N হলো 4 বছর, ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে P হলো 10,000 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট, এটা বের করতে হবে কোন সরল হারে, মানে দ্বিতীয় ক্ষেত্রে হারটা কত এটা বের করতে হবে, তাই আমরা R2 রেখে দেই। নিচে কত 100, এই 100 কাটা, বা এই 100 দিয়ে এই দুইটা শূন্য কাটা, এই 100 দিয়ে এই দুইটা শূন্য কাটা, আরে এখানে তো 8, এটা গুণ হবে। এখন দেখেন আরো কাটাকাটি আছে, এই 4 দিয়ে 8 এর মধ্যে যাবে দুইবার, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই 5 দিয়ে এই 10 কে কাটা যাবে দুইবার, এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে এই পাশে সবকিছু কেটে আছে 6, আর ওই পাশে সবকিছু কেটে আছে 8, তার মানে 8 হচ্ছে 6%, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার 6%। এটা আমার আগে সবাই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনারা কি বুঝছেন? খুবই সিম্পল না? খুবই সিম্পল, মানে উভয় ক্ষেত্রে সুদটা সমান। এই অঙ্ক আরেকভাবে করা যাবে, প্রথম অংশ থেকে সুদ বের করবেন, এদিকে তাকান, প্রথম অংশ থেকে সুদ বের করবেন I = NPR/100 দিয়ে। প্রথম অংশ থেকে সুদ বের করেন, তাহলে N এর মান হচ্ছে প্রথম অংশে 5 বছর, P এর মান হচ্ছে 6000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, নিচে কত 100, এই দুইটা শূন্য ক্যান্সেল, তাহলে 5 আসলে 40 ইন্টু হচ্ছে 60, 40 ইন্টু 60, 4 6 24, আর দুইটা শূন্য 2400। প্রথম অংশে সুদ 2400, দ্বিতীয় অংশেও একই মুনাফা হবে, তার মানে দ্বিতীয় অংশে সুদের মান 2400 হবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে, এটা হলো প্রথম ক্ষেত্রে গেল, এবার দ্বিতীয় ক্ষেত্রে লিখবেন, আবার লিখবেন I = NPR/100। এই দ্বিতীয় ক্ষেত্রে আবার আর বের করতে হবে, আর তাহলে আর রেখে দেন, আর রেখে দেন, বাকিগুলো পার করেন। এই 100 এসে I এর সাথে গুণ হবে, এই NP এই পাশে এসে ভাগ হবে, এই আর বেরোবে। এই I এর মান হচ্ছে 2400 দ্বিতীয় ক্ষেত্রে, ইন্টু 100 ডিভাইডেড বাই N কয় বছর, দ্বিতীয় ক্ষেত্রে N হচ্ছে 4 বছর, P কয় টাকা, দ্বিতীয় ক্ষেত্রে মূলধন হচ্ছে 10,000। দেখেন এই দুইটা ক্যান্সেল, এই দুইটা ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 6, তাহলে ওই পাশে আছে আর, এই পাশে আছে 6, তার মানে আর এর মান 6%। মানে সোজা কথা, প্রথম অংশ থেকে সুদ বের করে দ্বিতীয় অংশে সেই সুদকে আবার ব্যবহার করা যাবে। এই যেটা করলাম, প্রথম অংশে সুদ বের করছি, দ্বিতীয় অংশে ওই সুদটাই ব্যবহার করে দ্বিতীয় ক্ষেত্রে আর এর মান বের করছি, ব্যাস। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রথম অংশের সুদ I1, দ্বিতীয় অংশের সুদ I2, এই দুটো সমান করে সুদের সূত্র NPR/100 এটা ক্যালকুলেশন করে প্রথম অংশে সব দেওয়া আছে, দ্বিতীয় অংশে সব দেওয়া আছে, খালি R2 মান দেওয়া নাই, ওটা বের করতে হবে। বুঝছেন কিনা বলেন? ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন নেক্সটে কি বলছে, বার্ষিক 3% হার সুদে 500 টাকার 6 বছরের সুদ যত হয়, বার্ষিক 5% হার সুদে কত টাকার 4 বছরের সুদ তত হয়। দেখেন একই জিনিস কিন্তু আচ্ছা, সীমান্ত, শতকরা, লাভ, ক্ষতি, সুদ কষা, মজা পাচ্ছেন? আমি তো বলছি যে আমি আপনাদের সাথে লেগে আছি, আপনি অঙ্ক যে ক্লাস যে রেগুলার করবে আর অঙ্ক ফিল করার চেষ্টা করবে, তার এই অঙ্কই হবে স্ট্রং জোন। পরীক্ষার হলে তার অঙ্কই হবে স্ট্রং জোন। আমি তো আপনাকে সাপোর্ট দিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, আর আপনি চাকরির পরীক্ষা যতদিন দিবেন, ঠিক আছে, আমি ততদিন সাপোর্ট দিব। নতুন যত অঙ্ক আসবে সব আমি করাবো, একবার কোর্স শেষ হবে, তারপরে নতুন যত আসবে সবকিছুর উপর রিভিশন ক্লাস হবে, সমস্যা থাকবে না। কারো সমস্যা প্রথমবারই দূর হবে, কারো সমস্যা 2 বার করার পরে দূর হবে। কথা কি বুঝছেন? আপনারা লেগে থাকতে পারলেই হবে। দেখেন, বার্ষিক 3% হার সুদে 500 টাকার 6 বছরে যত সুদ হয়, তার মানে 500 টাকার উপর 6 বছরে 3% হারে যত সুদ হয়, মানে যত টাকা সুদ হবে, বার্ষিক 5% হারে 5% হার সুদে কত টাকার, এই দেখেন দ্বিতীয় ক্ষেত্রে কত টাকার 4 বছরের সুদ তত হয়। মানে কি, দ্বিতীয় ক্ষেত্রে মূলধন চাইছে, আগের অংশে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার চাইছিল, এবার দ্বিতীয় ক্ষেত্রে মূলধন চাইছে। তার মানে দেখেন এই 500 টাকার 6 বছরের সুদ যত হয়, বার্ষিক 5% হারে কত টাকার, মানে দ্বিতীয় ক্ষেত্রে কত টাকা ব্যাংকে রাখলে 4 বছরে তত সুদ হয়। তার মানে প্রথম অংশের সুদ I1 আর দ্বিতীয় অংশের সুদ I2, এই দুটো সমান। তাহলে এই I1 এর পরিবর্তে আমরা লিখবো NPR/100, এই I2 এর পরিবর্তে লিখবো NPR/100। এই I1 মানে হচ্ছে প্রথম অংশের সুদ 500 টাকার, তাহলে 500 টাকার ক্ষেত্রে N কয় বছর, 6 বছর। P মূলধন কত, 500, রেট অফ ইন্টারেস্ট কত, 3% ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু N। এই N হলো দ্বিতীয় অংশে N কয় বছর, 4 বছর। আর দ্বিতীয় অংশে P মূলধন কত, ওইটাই বের করতে হবে, দ্বিতীয় অংশের মূলধন কত টাকা, তাহলে P রেখে দেন।
ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 5%, নিচে কত 100, এই 100 কাটা। ওকে, আচ্ছা দেখেন এই 4 দিয়ে এই 5 দিয়ে এই 100 এর মধ্যে যাবে হলো 100 বার, 5 100, এই 4 দিয়ে এটা যাবে 25 বার, 25 বার। তাহলে ওই পাশে কিছু নাই, আছে পি, আর এই পাশে কি আছে 6 5 6 25 3 গুণ, তাহলে 6 গুণ 25 গুণ 3, তাহলে কি হচ্ছে, তাহলে পি ইজ ইকুয়াল টু, আচ্ছা 3 25 75, 3 25 75, তার সাথে কত গুণ 6 গুণ, আচ্ছা 5 6 30 এর শূন্য, হাতে কত 3, 6 সাথে 42 3 45, তার মানে 450 টাকা, তার মানে পি ইজ ইকুয়াল টু 450 টাকা। ক্লিয়ার বিষয়টা? আপনারা কি বুঝছেন মজার না বিষয়টা, যে I1 ইকুয়াল টু I2, মানে প্রথম অংশের সুদ দ্বিতীয় অংশের সুদ সমান। আগের অঙ্ক কিন্তু তাই ছিল, আগের অঙ্কে দ্বিতীয় অংশের ক্ষেত্রে সুদের হার চাইছিল, এবার দ্বিতীয় অংশের ক্ষেত্রে কি চাইছে, আসল কত টাকা চাইছে। প্রথম অংশে সুদ যা হবে দ্বিতীয় অংশে তাই হবে, তাহলে দ্বিতীয় অংশে আসল কত। হ্যাঁ, ওকে, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন 800 টাকার প্রথম বছরের সুদের হার ছিল 10%, দ্বিতীয় বছরের সুদের হার বেড়ে, আচ্ছা আমি এই আগের অঙ্কটার একটা অনুরূপ একটা অঙ্ক দিই, এটার একটা অনুরূপ অঙ্ক দিই। আচ্ছা অনুরূপ অঙ্ক পারবেন, এটা পারবেন, সমস্যা নেই, পারবেন। আচ্ছা এর একটা অনুরূপ অঙ্ক আমি আপনাদেরকে দিই, দেখেন এটা একটু করবেন, একটু তাকান। এখানে বলবে যে আচ্ছা 3% হার, একটু তাকান, 3% হারে, 3% হার সুদে হার সুদে 1000 টাকার, একটু তাকান, একটু করবেন। হ্যাঁ, 1000 টাকার 6 বছরের, হ্যাঁ 6 বছরের সুদ যত হয়, সুদ যত হয় বার্ষিক 5% হার সুদে, বার্ষিক 5% হার সুদে, 5% হার সুদে 800 টাকার, 800 টাকা, 800 টাকার না দিয়ে আমরা দেই হচ্ছে 1800 টাকার, 1800 টাকার কত বছরের সুদ, কত বছরের সুদ তত হয়, লেখেন তো, করেন তো দেখি, আগে বোঝেন কত বছরের সুদ তত হয়, কত বছরের সুদ তত হয়, এটা করেন তো। আচ্ছা 2 বছর বলছেন সবাই, 2 বছর, 2 বছর বলছেন সবাই। আচ্ছা সবাই 2 বছর বলছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা 3% হার সুদে 1000 টাকার 6 বছরের সুদ যত হয়, তার মানে আপনি 1000 টাকা 6 বছর রাখছেন 3% হারে, এই ক্ষেত্রে যত সুদ পাবেন, বলছে যে বার্ষিক 5% হার সুদে 1800 টাকা কত বছরের সুদ তত হয়। তার মানে দ্বিতীয় অংশে 5% হারে আপনি 1800 টাকা কত বছর রাখলে একই সুদ পাবেন, মানে প্রথম অংশে যে সুদ পাবেন পরবর্তী অংশে সেই সুদ পাবেন। তাহলে প্রথম অংশের সুদ I1, দ্বিতীয় অংশের সুদ I2, এই দুটো সমান। এবার I1 মানে কি NPR বাই 100, I2 মানে কি NPR বাই 100। ওকে, আচ্ছা এই 100 100 কাটে দেন তো, কাটে দেন তো, আগেই থেকে কাটে দেন। n প্রথম অংশে কয় বছর, 6 বছর, তাহলে n এর মান 6। প্রথম অংশে মূলধন কত 1000, তাহলে এখানে দিবেন 1000। রেট অফ ইন্টারেস্ট কত, প্রথম অংশে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 3%, এই যে 3%। আর দ্বিতীয় অংশের বছর কত, দ্বিতীয় অংশে বছর বের করতে হবে, n রেখে দেন, বছর বের করতে হবে কত বছরে, দেখেন কত বছরে কত সময়ে। হ্যাঁ, পি কত দ্বিতীয় অংশে 1800, তাহলে এখানে 1800 ইন্টু রেট অফ ইন্টারেস্ট দ্বিতীয় অংশে কত 5%। ওকে, আচ্ছা এবার দেখেন কাটাকাটি যাবে, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল। এখন দেখেন এই হলো 6 দিয়ে এই 18 মধ্যে যায় 3 বার, এই 3 আর 3 কাটা, এই 5 দিয়ে এই 10 কে কাটা যাবে 2 বার, তাহলে এই পাশে কিছু নাই মানে 2, আর এই পাশে আছে n, তাহলে n এর মান 2 বছর, উত্তর হচ্ছে 2 বছর। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন কি বলছে, 8000 টাকার প্রথম বছরের সুদের হার ছিল 10%,
দ্বিতীয় বছর সুদের হার বেড়ে 15% হলে 2 বছর পর কত টাকা সুদ পাওয়া যাবে? অঙ্কটা অনেকে ভুল করে ফেলে। কোথায় ভুল করে আমি দেখাবো। এদিকে তাকাবেন প্লিজ, এদিকে তাকান। কোথায় ভুল হতে পারে এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই 8,000 টাকা বিনিয়োগ করছেন, দেখেন এই 8,000 টাকা বিনিয়োগ করছেন, প্রথম বছর সুদের হার ছিল 10%, তার মানে প্রথম 1 বছর আপনি 10% হারে সুদ পাইছেন। দ্বিতীয় বছর সুদের হার বেড়ে 15% হলে 2 বছর পর কত টাকা সুদ পাওয়া যাবে? এখানে আপনি সুদটা পাবেন, শোনেন এখানে সময়টা 2 ভাগে ভাগ হয়ে গেছে, এদিকে তাকান, এখানে সময়টা 2 ভাগে ভাগ হয়ে গেছে। আপনি টাকাটা রাখছেন 2 বছরের জন্য, একটু তাকাবেন প্লিজ, টাকাটা রাখছেন 2 বছরের জন্য, কিন্তু এই 2 বছরটা প্রথম অংশে 1 বছরের জন্য ভাগ হয়েছে, পরের অংশে 1 বছরের জন্য ভাগ হয়েছে। প্রথম অংশে সুদের হার ছিল, আচ্ছা প্রথম অংশে সুদের হার ছিল হচ্ছে 10%। প্রথম বছর সুদের হার 10% ছিল। দ্বিতীয় বছর সুদের হার 15%। তার মানে আপনি এই অঙ্কটা একবারে করতে পারবেন না, 2 স্টেপে করতে হবে। প্রথম বছর আপনি 10% হারে 8,000 টাকার উপর কত টাকা সুদ পাইছেন সেটা বের করতে হবে। তারপরে দ্বিতীয় বছরে আপনি এই 10,000 টাকার উপর 15% হারে কত টাকা সুদ পাইছেন, ওই দুটা যোগ করলে 2 বছরের মোট সুদ পাওয়া যাবে। তাহলে আমি প্রথম বছরের সুদ দেখেন, প্রথম বছরের সুদ বলেন, প্রথম এটা কয় বছর? প্রথম বছরটা কয় বছর? 1 বছর না? তাহলে 1 বছরের সুদ কেমনে বের করে? এই 8,000 এর 10%, 8,000 এর মানে গুণ 10% মানে 10/100, এই 0 কাটা, এই 0 কাটা, 800 টাকা। তার মানে সোজা কথা, প্রথম বছর আপনি 800 টাকা সুদ পাবেন। ক্লিয়ার? প্রথম বছর আপনি 800 টাকা সুদ পাবেন। এবার দ্বিতীয় বছর, আচ্ছা এইখানে অনেকে ভুল করে ফেলবে। দ্বিতীয় বছর মনে করে যে এখানে 2 বছরের সুদ চাইছে না, দ্বিতীয় বছর মানে জাস্ট দ্বিতীয় ওই বছরটা, দ্বিতীয় বছরের টাইম। আচ্ছা দ্বিতীয় বছরের সময়ের ব্যাপ্তিটা কতটুক? 1 বছর না? দ্বিতীয় বছর যে সময়টা সেটা তো 1 বছর সময়। মোট 2 বছর হোক, প্রথম 1 বছরের সুদ তো আপনি আলাদা করে বের করে ফেলছেন। এবার দ্বিতীয় বছর যে সময়টা ওটা কয় বছর? 1 বছর। টাইমের ডিউরেশনটা 1 বছর। তার মানে দ্বিতীয় বছরের যে সুদটা বের করবেন সেটা হলো এই 800 টাকার উপর 15% হারে সুদ পাবেন। এই 800 টাকার উপর 15% হারে সুদ পাবেন, তাহলে 800 টাকার 15%, তাহলে 800 এর দ্বিতীয় বছরের সুদ ইজ ইকুয়াল টু 800 এর মানে কত? গুণ 15% মানে 15/100। এই দুটা শূন্য ক্যান্সেল, এই একটা শূন্য বসে যাবে। এই 8 দিয়ে 15 কে গুণ করলে 5 40 এর শূন্য হাতে 4, 8 কে 8 12, 1200 টাকা। তার মানে দ্বিতীয় বছর আপনি 1200 টাকা সুদ পাবেন, প্রথম বছর আপনি 800 টাকা সুদ পাইছেন। তাহলে এই যে 2 বছরে মোট কত পাইছেন? প্রথম বছরের সুদ প্লাস দ্বিতীয় বছরের সুদ 2,000 টাকা। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? তার মানে 2 বছরে মোট সুদ, 2 বছরে মোট সুদ 800 প্লাস 1200 ইজ ইকুয়াল টু 2,000 টাকা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন অঙ্কটা কি বুঝছেন? অনেকে মনে করে কি যে ভাই দ্বিতীয় বছরে এখানে আপনি 1 বছরের সুদ কেন বের করলেন? এই দেখেন, এদিকে তাকান, দ্বিতীয় অংশে কিন্তু আমরা দ্বিতীয় বছরের সুদ হিসেবে কিন্তু 1 বছরের সুদ বের করছি। এখানে কিন্তু সময় 2 বছর দিয়ে গুণ করি নাই। কেন? কারণ দ্বিতীয় বছর সময়টা তো 1 বছর, দ্বিতীয় বছর সময়ের ব্যাপ্তিটা তো 1 বছর, তাহলে 1 বছরের সুদ বের করবেন না। আপনার তো এটা 2 বছরের সুদ না, এদিকে তাকান, এটা তো 2 বছরের সুদ না, এটা তো দ্বিতীয় বছরের সুদ। যদি এখানে বলতো 2 বছরের সুদ তাহলে এখানে 2 দিয়ে গুণ করতাম, কিন্তু এটা তো দ্বিতীয় বছরের সুদ, তা দ্বিতীয় বছর সময়ের ব্যাপ্তিটা তো 1 বছর। 2 বছরের সুদ হলে পরে 1 বছরের সুদ বের করে 2 দিয়ে গুণ করতে হতো। হ্যাঁ দ্বিতীয় বছর, 2 বছর না, এটা হলো দ্বিতীয় বছরের সুদ। এখানে যদি বলতো 2 বছরের সুদ তাহলে 1 বছরের সুদকে 2 দিয়ে গুণ করতাম, কিন্তু এটা দ্বিতীয় বছরের সুদ। তা দ্বিতীয় বছর সময়টা তো 1 বছর, মানে সময়ের ব্যাপ্তিটা তো 1 বছর। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা এবার দেখেন, এখন এই কোশ্চেনটা যদি আপনাকে আমি ঘুরাই দেই, দেখেন এদিকে তাকান, বোঝেন, আগে বোঝেন, অঙ্ক প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন, নাহলে বিপদ। কিন্তু আপনাকে যদি বলে 8,000 টাকার প্রথম বছরের সুদের হার ছিল 10%, 8,000, এই লাইনটা থাকবে, আমি এই যে দেখেন এই লাইনটা আছে, আমি যে অঙ্কটা দিচ্ছি তাতে এই লাইনটা আছে। দেখেন পরবর্তী 3 বছর সুদের হার 15%, আচ্ছা 15% না দিয়ে আমি 12% দিলাম। পরবর্তী 3 বছর সুদের হার 12% হলে 4 বছরে মোট কত টাকা সুদ পাওয়া যাবে বলেন তো?
4 বছরে মোট কত টাকা সুদ পাওয়া যাবে? চার বছরে মোট কত টাকা সুদ পাবো? করেন, পানির বিরতি দিলাম, করেন আপনারা। আচ্ছা, 3680 বলছেন, 3680। অন্যদের কি অবস্থা? 3680। তার মানে আপনি টাকাটা রাখছেন মোট কিন্তু 4 বছরের জন্য, কিন্তু এই 4 বছরের জন্য মোট টাকা রাখলেও প্রথম বছর সুদের হার ছিল, দেখেন প্রথম বছর সুদের হার ছিল হচ্ছে কত? 10%। তার মানে প্রথম বছর 10% হারে আপনি টাকা পাবেন। তাহলে দেখেন, তাহলে প্রথম এক বছর, তাহলে হিসাবটা কিন্তু দুই পার্টে হবে। প্রথম এক বছরের সুদ, তাহলে এই 8,000 টাকার 10%, তাহলে সুদ কত? 8,000 টাকার 10%, মানে 8,000 এর মানে গুণ 10%, মানে 10/100। এই শূন্য ক্যান্সেল, এটা ক্যান্সেল, 800 টাকা। তাহলে প্রথম এক বছরে আপনি 800 টাকা সুদ পাবেন। এখন মোট কয় বছর? মোট 4 বছর। তাহলে প্রথম এক বছর বাদ দিলে আর কয় বছর থাকে? 3 বছর। তার মানে 3 বছরের সুদ। 3 বছরের সুদ। এই 3 বছরের সুদের ক্ষেত্রে সুদের হার ছিল কত? 12%। ওকে, আচ্ছা এখন বলেন, তাহলে আপনি এক বছরের জন্য সুদ বের করবেন, তাহলে এই 8,000 টাকার 12% হলো এক বছরের সুদ। তাহলে 8,000 এর 12%, তাহলে 8,000 এর মানে গুণ 12%, মানে 12/100। এটা হলো এক বছরের সুদ। একে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা তো 3 বছরের সুদ। তাহলে 8,000 এর 12% তো এক বছরে দিবে। এরকম কয় বছর দিবে? 3 বছর, তাই 3 দিয়ে গুণ। এই 2 শূন্য দিয়ে 2 শূন্য ক্যান্সেল। দেখেন, তাহলে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে 80 ইন্টু হচ্ছে 3 × 36, গুণ করেন। এই শূন্য বসে যাবে, 8 দিয়ে গুণ করলে 6 8 48 এর 8 হাতে 4, 8 দিয়ে গুণ করলে 3 8 24, 24 আর 4 কত? 28। তার মানে 2880 টাকা। তার মানে পরবর্তী 3 বছর 2880, আর প্রথম বছর হচ্ছে 800। তাহলে মোট সুদ কত? এই 2880 সাথে 800 যোগ হবে, তাহলে 2800 আর 800 হচ্ছে 3600, আর এই 80, তার মানে 3680 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ, সবার উত্তর রাইট, থ্যাংক ইউ। ওকে, ইয়েস। এবার বলছে পরবর্তী 3 বছর, তার মানে এখানে 4 বছর মোট, তাহলে প্রথম এক বছরে সুদ আলাদা করে বের করছি, আর পরবর্তী 3 বছর, তাই এন এর মান এখন 3 ধরতে হবে। ঠিক আছে না? ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন, 12,000 টাকা 6 বছরের জন্য ব্যাংকে রাখা হলো। প্রথম 2 বছর সুদের হার ছিল 8%, এবং পরবর্তী সময়ের জন্য সুদের হার 10% হলে 6 বছরে মোট কত সুদ পাওয়া যাবে? এটা আপনারা করবেন প্লিজ। বিশেষ তাহলে কেমন ক্লাসে আছেন? অবশ্যই প্রশ্নের ফাঁকে ফাঁকে প্রচুর জায়গা থাকে, যেখানে ছোট ছোট করে লিখতে হয়। আমার মতো এরকম বড় বড় করে লেখা যাবে না। আমি যদি এখানে এরকম ছোট ছোট করে লিখি যে 2000, তাহলে আপনি দেখতে পাবেন না, তাই আমি বড় করে লিখছি। কথা কি বুঝছেন? কিন্তু পরীক্ষার হলে আপনি তো এত বড় করে লিখবেন না যে 2000, আমি এত বড় করে লিখতেছি, না হলে দেখতে পাবেন না। আমার জায়গা বেশি লাগছে। কোশ্চেন পেপারে প্রচুর জায়গা থাকে। শোনেন, ম্যাথের যে জায়গাটা, সেখানে ফাঁকা জায়গা থাকে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ওখানে কি রাফ করা লাগে? ওই পার্টে, ওই জায়গাগুলোতে রাফ করা লাগে না। অঙ্কের রাফও ওখানেই করতে হবে। বাংলার ফাঁকা ফাঁকা জায়গায় অঙ্কের রাফ, ইংরেজির মধ্যে যে ফাঁকা ফাঁকা জায়গা আছে সেখানে অঙ্কের রাফ, সব জায়গায়। আমি যে কাজটা করতাম, আমি কি করতাম? পেন্সিল নিয়ে যেতাম, পেন্সিল নিয়ে প্রথমে কলম দেই, রাফ করতাম, প্রথমে কলম দেই। যদি দেখতাম জায়গা সংকট, তখন পেন্সিল দিয়ে লিখতাম, তারপর ইরেজার দিয়ে মুছে ওই জায়গা পরিষ্কার করে আবার ওই জায়গায় রাফ করতাম। কিন্তু যখন দেখতাম জায়গা প্রচুর আছে, তখন পেন্সিল দিয়ে ইরেজার দিয়ে মুছা ওই সময় নষ্ট করতাম না। কথা কি বুঝছেন? এটার উত্তর কত বলেন? কি ব্যাপার, কেউ বলছে না কেন? সীমান্ত বলেছেন 6,720 টাকা। অন্যদের কি অবস্থা?
ওনারা কি মিলাতে পারেন নাই? আগে বোঝেন, এখানে আপনি 12,000 টাকা ব্যাংকে রাখছেন, তাকান একটু, এখানে আপনি রাখছেন কত? 12,000 টাকা। কয় বছরের জন্য? 6 বছরের জন্য রাখছেন, কিন্তু প্রথম 2 বছর সুদের হার ছিল 8% এবং পরবর্তী সময়, আচ্ছা পরবর্তী সময় বলে নাই কয় বছর, বুঝে নিতে হবে। মোট টাকা রাখছেন 6 বছরের জন্য, তাহলে প্রথম 2 বছর হলে পরবর্তীতে থাকে আর 4 বছর। ইয়েস, পরবর্তী সময়ের জন্য মানে পরবর্তী 4 বছরের জন্য সুদের হার 10%। সুদের হার কত পার্সেন্ট? এটা কি হইলো? এটা কি ভাই? এটা কি? তো মোছেও না। আরে তো বোর্ডের তো মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম 2 বছর সুদের হার 8%, পরবর্তী সময়ের জন্য যেহেতু মোট 6 বছর, তাহলে পরবর্তীতে আর হলো 4 বছর, মানে পরবর্তী 4 বছরের জন্য সুদের হার 10%। তাহলে 6 বছরে মোট কত টাকা সুদ পাওয়া যাবে? তাহলে এখানে কয়টা স্টেপে? 2টা স্টেপ। প্রথম 2 বছর, এদিকে তাকান, প্রথম 2 বছরের সুদ, প্রথম 2 বছরের সুদ ইজ ইকুয়াল টু, দেখেন প্রথম 2 বছর 12,000 টাকার উপর কয় পার্সেন্ট হারে? প্রথম 2 বছর পাবেন 8% হারে, তার মানে 12,000 এর 8%। এই যে 12,000 এর মানে গুণ 8% মানে 8/100, এটা হলো 1 বছরের সুদ। এরকম কয় বছর? 2 বছর, তাই 2 দিয়ে গুণ, এটা হলো 2 বছরের সুদ। বুঝতে পারছেন কি বিষয়টা? 12,000 টাকার উপর 8% হারে সুদ পাবেন, তাহলে 12,000 এর 8% মানে 1 বছরের সুদ। এরকম প্রথম 2 বছর, তার মানে 2 দিয়ে গুণ করে 2 বছরের সুদ, এটা ক্যান্সেল। তো 120 ইন্টু হলো 8 দুগুণী 16, গুণ করেন 0, 16 দুগুণী 32 এর 2, হাতে কত? হাতে হচ্ছে 3, 16 কে 16 3 19। তার মানে সোজা কথা, আপনি প্রথম 2 বছরে 1920 টাকা সুদ পাবেন। 2 বছরের কাজ শেষ। এবার পরবর্তী 4 বছর, পরবর্তী 4 বছরের সুদ, পরবর্তী 4 বছরের সুদ ইজ ইকুয়াল টু, দেখেন তাহলে এই 12,000 এর 10%, পরবর্তী 4 বছরের জন্য সুদের হার 10%, তার মানে 12,000 এর 10% এরকম কয়বার পাবেন? 4 বার। তাহলে 12,000 এর 10, 12,000 এর 10% মানে 10/100, এটা হলো 1 বছরের সুদ। এরকম কয় বছর সুদ পাবেন? 4 বছর, তাই 4 দিয়ে গুণ, এই দুটা শূন্য, এইটার সাথে এটা কাটা, তাহলে এখানে থাকতেছে 12 দিয়ে 4 কে গুণ করলে 48, আর এখানে দুইটা শূন্য, 4,800। এই 4,800 হচ্ছে পরবর্তী 4 বছরের সুদ, আর প্রথম 2 বছরের সুদ 1920, এই দুইটা যোগ করলে 6 বছরের মোট সুদ, তার মানে 4800 সাথে 1920 যোগ, এই দুইটা শূন্য, এইটা শূন্য, 9 আর 8 17, হাতে 1, 4 আর 1 5 আর 1 6, 6,700 টাকা, 6,700 টাকা। ও আচ্ছা, ক্যামেরার ফোকাস কাপাকাপি করার কারণ হচ্ছে আমি ক্যামেরা থেকে বাইরে চলে অনেকক্ষণ ছিলাম তো, এই জন্য। হ্যাঁ, তাছাড়া ক্যামেরার ফোকাসটা তো বন্ধ করে রাখা আছে, কাপাকাপি করার কথা না। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? ফোকাস এখন ঠিক আছে? আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অঙ্ক হয়েছে আশা করছি। আচ্ছা, এটার আগে দেখি আরেকটা কি আছে এখানে। আচ্ছা, 64 নাম্বার দেখেন তো, 64 কি বলছে? আচ্ছা, 64 নম্বরে বলছে কোন মূলধন 6 বছরের জন্য ধার দেওয়া হলো। দেখেন, কোন মূলধন 6 বছরের জন্য ধার দেওয়া হয়েছে, লাভের হার প্রথম 3 বছরের জন্য 5%। দেখেন, লাভের হার প্রথম 3 বছরের জন্য 5% এবং শেষ 3 বছরের জন্য 4% নির্দিষ্ট করা হলো। 6 বছর পর লাভ সহ মোট 127 টাকা পাওয়া গেল। এইটা কি? এটা লাভ সহ 127 টাকা। তাহলে 127 টাকা কি? এই 127 টাকা হলো সুদ আসল। এই 127 টাকা হলো সুদ আসল। হলে মূলধন কত? অঙ্কে চাইছে মূলধন কত। তাহলে একটু তাকান, একটু তাকান। আপনি টাকাটা রাখছেন কয় বছরের জন্য? 6 বছরের জন্য। কিন্তু এই 6 বছরের মধ্যে প্রথম 3 বছর আপনাকে লাভের হার হলো 5%। তার মানে প্রথম 3 বছর আপনি 5% হারে সুদ পাবেন, পরবর্তী 3 বছরের জন্য 4% হারে সুদ পাবেন। তাহলে এখানে আপনাকে প্রথম, এদিকে তাকান, প্রথম 3 বছর একটু তাকাবেন প্লিজ। প্রথম 3 বছরের সুদ আমি ধরলাম I1। আচ্ছা, এখানে আসল মূলধন কত টাকা, মানে কত টাকা আপনি রাখছেন সেটা কিন্তু বলা নাই। তাহলে আপনাকে ধরে নিতে হবে যে ধরি মূলধন X, ধরি মূলধন P। আচ্ছা, মূলধন P, মূলধন ইজ ইকুয়াল টু P। এখন এই P টাকার উপর আপনাকে প্রথম 3 বছরে, এদিকে তাকান, এদিকে, এই P টাকার উপর আপনাকে প্রথম 3 বছরে একটা সুদ দিবে, সেটা ধরলাম I1। ওই P টাকার উপর পরবর্তী 3 বছরে আরেকটা সুদ দিবে, সেটা ধরলাম I2। এই যে দুইটা স্টেপে সুদ দিছে না, এটা হলো সুদ। এদের সাথে আমি যদি আসল কয় টাকা, P টাকা P যোগ করি, তাহলে এটা কি? এটা কি বলেন? এটা কি? এটা সুদ আসল না?
এটা কি সুদ আসল না? এটা কি সুদ আসল না? ইয়েস। আর এই সুদ আসল হচ্ছে 127, তাহলে এটা ইজ ইকুয়াল টু 127। এই লাইনটা বুঝছেন কিনা বলেন? না না, মুনাফার অঙ্ক কিভাবে শেষ করবো, আরো কত অঙ্ক আছে। আচ্ছা, এই আই1 হচ্ছে প্রথম 3 বছরের সুদ, এই I2 হচ্ছে পরবর্তী 3 বছরের সুদ, আর এই পি হচ্ছে মূল টাকা। তাহলে সুদ প্লাস আসল ইজ ইকুয়াল টু 127, কারণ এই 127 টাকা হচ্ছে সুদ আসল। এখন বলেন এই I1 কি 3 বছরের সুদ না? এদিকে তাকান, এদিকে তাকান, এই I1 কি 3 বছরের সুদ না? ইয়েস। কোন টাকার উপর 3 বছরের সুদ? মূলধনের উপর 3 বছরের সুদ, প্রথম 3 বছর। তা মূলধন পি, এই পি টাকার উপর 3 বছরের সুদ ছিল প্রথমে 5%। তাহলে এই আয়ন হলো পি এর মানে গুণ 5%, মানে 5/100। এদিকে তাকান, এদিকে তাকান, আসল পি টাকা, এই পি টাকার উপর প্রথম 3 বছর 5% সুদ পাইছেন। তাহলে সুদ কি পি এর 5%, পি এর আসল পি না, আসল তো পি দেওয়া নাই, ওটা বের করতে হবে। তাহলে পি এর 5% মানে পি ইন্টু 5/100, এটা কয় বছরের? 1 বছরের। এরকম কয় বছর সুদ দিছে? 3 বছর। প্লাস তার মানে এটা হলো 3 বছরের সুদ 5% হারে। পরবর্তী 3 বছর সুদ দিছে 4% হারে। কার উপর? এই আসল পি টাকার উপর। তাহলে পি এর 4%, পি এর মানে গুণ 4% মানে 4/100 ইন্টু এরকম কয় বছর সুদ দিছে? এটা তো 1 বছরের সুদ। এরকম দিছে কয় বছর? পরবর্তী 3 বছর, তাই 3 দিয়ে গুণ। এর সাথে যোগ কত? পি ইজ ইকুয়াল টু 127। বুঝছেন কি? বুঝছেন? এবার কাটাকাটি, 5-20 100, 4-25 100। তাহলে এখানে থাকতেছে উপরে দেখেন, উপরে 3 আর পি গুণ হয়ে 3p/20 প্লাস এখানে 3p/25 প্লাস পি ইজ ইকুয়াল টু 127। এটা ক্যালকুলেশন করে আমাকে পি এর মান বের করতে হবে। লসাগু হচ্ছে দেখেন 25 আর 20 এর লসাগু 100। তাহলে এখানে দেখতেছে দেখেন 5-20 100 আর 3 দিয়ে গুণ করলে 3-5 15 প্লাস 4-25 100, 3-4 12 পি প্লাস এখানে হচ্ছে 100 পি ইজ ইকুয়াল টু 127। ওকে, এবার দেখেন 15 পি আর 12 পি 27 পি, 27 পির সাথে 100 পি যোগ করলে 127 পি ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু কত? 127। এই 127 দিয়ে 127 কাটা। এবার এই পাশে 1 আর গুণ করলে এই পাশে পি থাকবে, আর 100 ওই পাশে একই সাথে গুণ হয়ে 100 টাকা। তাহলে পির মান 100 টাকা। বুঝতে পারছেন কি বিষয়টা? পির মান 100 টাকা, পির মান 100 টাকা। খুবই সিম্পল, মানে আপনাকে শুধু কনসেপ্ট বুঝতে হবে। কিন্তু 1 বছরের সুদ কেমনে বের করে? 1 বছরের সুদ ইন্টু যত বছর তত বছরের সুদ। তাহলে প্রথমে যে 3 বছরের সুদ বের করবেন, আসল যদি পি টাকা হয় তাহলে পি এর উপর 5%, তাহলে পি এর 5% মানে পি ইন্টু 5/100। এরকম কয় বছর সুদ দিবে প্রথম অংশে? 3 বছর, তাই 3 দিয়ে গুণ। এটা হলো 1 বছরের সুদ, তাকে 3 দিয়ে গুণ করছি, 3 বছরের সুদ। দ্বিতীয় ক্ষেত্রে সুদ দিবে 4% হারে, তাহলে আসল পি এর 4% মানে পি এর মানে গুণ 4% মানে 4/100, এর সাথে 3 দিয়ে গুণ করলে পরবর্তী 3 বছরের সুদ, তার সাথে আসল যোগ করলে এগুলো হলো সুদ আসল ইজ ইকুয়াল টু 127 টাকা। কারণ প্রশ্নে বলা আছে সুদ আসল 127 টাকা। NPR/100 দিয়েও করতে পারেন আপনি। এখানে আয়নের পরিবর্তে NPR/100, I2 এর পরিবর্তে NPR/100। এর জায়গা লিখবেন 3 বছর, পি এর জায়গা মূলধন পি, আর এর জায়গা লিখতে হবে হচ্ছে এই যে 5%, 5/100। কথা কি বুঝতে পারছেন? ওটাও করা যাবে। না বুঝলে প্রশ্ন করতে হবে, না বুঝলে প্রশ্ন করতে হবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে আপনি বুঝলেন কিনা। না বুঝলে সাথে সাথে কোশ্চেন করতে হবে। হ্যাঁ, নেক্সট। একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের উপর প্রথম 2 বছর বার্ষিক শতকরা সুদের হার 4 টাকা, পরবর্তী 4 বছরে 6 টাকা এবং 6 এর অধিক বছরের জন্য 4 টাকা, 9 বছর মিলে 9 বছরের সরল সুদ 1120 টাকা হলে আসল কত? দেখেন একই টাইপের কোশ্চেন। হ্যাঁ, ওই একই NPR/100, ওইটাই তো NPR/100, NPR/100 ওইটাই একই কথা। জি, আচ্ছা এখানে কি বলছে? আচ্ছা মোট কয় বছর টাকা রাখছেন বলেন? এখানে মোট রাখছেন 9 বছর। এই যে দেখেন 9 বছর টাকা রাখা হয়েছে। তার মধ্যে প্রথম 2 বছর সুদের হার 4 টাকা, এই যে এটা। পরবর্তী 4 বছরের জন্য 6 টাকা, মানে পরবর্তী 4 বছরে সুদের হার 6 টাকা এবং 6 এর অধিক বছরের জন্য, 6 এর অধিক বছর মানে কি? প্রথম 2 বছর আর পরবর্তী 4 বছর, মানে কয় বছর? এই 2 বছর আর 4 বছর মানে কি 6 বছর না? এই 6 বছরের চেয়ে অধিক যত সময় রাখবেন সেই 6 এর অধিক বছরের জন্য 4 টাকা। সব মিলিয়ে রাখছে 9 বছর। তাহলে এখানে 3টা টাইম, প্রথম 2 বছর, পরের 4 বছর, তাহলে মোট হলো 6 বছর। তাহলে 9 বছর থেকে 6 বছর গেলে পরবর্তীতে থাকে আর 3 বছর, মানে লাস্টে আরো 3 বছর।
তার মানে প্রথম 2 বছর সুদের হার ছিল 4 টাকা 4%, মাঝখানের 4 বছরের সুদের হার ছিল 6%, পরে 3 বছরের জন্য সুদের হার ছিল 4%। এই তিনটা সুদের যোগ ফল হলো 1120। এটা কিন্তু 1120 কিন্তু সুদ আসল না, এবার এই 1120 কিন্তু সরল সুদ, মানে এটা কিন্তু এখন সুদ, শুধু সুদ। তাহলে এখানে কয়টা সুদ বলেন তো? এখানে কয়টা সুদ? 3টা সুদ। প্রথম 2 বছরের সুদ I1, দ্বিতীয় পরবর্তী 4 বছরের সুদ I2, পরবর্তী 3 বছরের সুদ I3। এই তিনটার যোগ ফল হচ্ছে 1120। বুঝছেন কিনা বলেন? এখন এই I1 হচ্ছে প্রথম 2 বছরের সুদ, কিন্তু কত টাকা ব্যাংকে রাখছিলেন আপনি জানেন না, ওইটাই বের করতে বলছে। মূলধন কত টাকা ব্যাংকে রাখা হয়েছিল, তাহলে আপনি ধরে নেবেন যে ধরি মূলধন হচ্ছে পি। ধরি মূলধন কি? এই যে অঙ্কে আসল চাইছে, মূলধন চাইছে, আসল ইজ ইকুয়াল টু পি। আসল কত? পি। এই পি টাকার উপর প্রথম 2 বছর 4% হারে সুদ দিছে, এদিকে তাকান। তাহলে পি টাকার উপর, এই পি টাকার উপর 4% হার, এই যে সুদের হার 4 টাকা মানে 4%, এই হার মানেই পার্সেন্ট, সুদের হার 4%, 4 টাকা। ওকে, তাহলে পি এর 4%, তাহলে প্রথম অংশে পি এর 4%, এই যে পি এর মানে গুণ 4% মানে 4/100, এটা হলো 4% আর 1 বছরের সুদ পি টাকার। এরকম কয় বছর সুদ দিছে? 2 বছর, তাই 2 দিয়ে গুণ, কারণ এটা তো 2 বছর কাটছে, 2 বছর থাকছে ওই টাকাটা। তাহলে 4% হারে 2 বছর সুদ পাইছেন না? তাহলে পি টাকার 4%, পি এর 4%, এটা হলো 1 বছরের সুদ, তাকে 2 দিয়ে গুণ করছি, কেন? 2 বছরের সুদ যে, প্লাস I2 হলো 4 বছরের জন্য রাখা হয়েছে, I2 হচ্ছে 4 বছরের সুদ। এই পি টাকার 4 বছরের সুদ, তখন পার্সেন্টেজ 6%, তাহলে পি এর 6%, এটা হলো 1 বছরের সুদ। পি এর মানে গুণ 6% মানে 6/100, এটা হলো 6% হারে 1 বছরের সুদ। এরকম কয় বছর রাখছেন? 4 বছর, তাই 4 দিয়ে গুণ, মানে 4 বছরের মোট সুদ, প্লাস এই যে I3, এই I3 হচ্ছে 6 এর অধিক, তাই মোট 9 বছর টাকা রাখছেন। তাহলে প্রথম 2 বছর, পরের 4 বছর, তাহলে 6 বছর, তাহলে 9 বছর হলে পরবর্তীতে লাস্টে কয় বছর থাকতেছে? প্রথম 2 আর 4, 6 বছর বাদ দিলে থাকে 3 বছর। তাহলে 3 বছর, পরবর্তী 3 বছরের জন্য, 6 এর অধিক বছরের জন্য মানে পরের 3 বছরের জন্য সুদের হার 4 টাকা। তার মানে এই পি এর উপর 4% হারে সুদ পাবেন। তাহলে পি এর মানে গুণ 4% মানে 4/100, এরকম কয় বছর? এটা হলো 1 বছরের সুদ, এরকম 3 বছর, তাই 3 দিয়ে গুণ, ইজ ইকুয়াল টু 1120। এটা ক্যালকুলেশন করে এক্স এর মান, পি এর মান বের করতে হবে। একেবারেই সিম্পল, একেবারেই সিম্পল। ওকে, এখন আপনি একটা কাজ করেন, লসাগু করার দরকার, মানে কাটাকাটি না করে একবারে লসাগু 100, দেখেন সব জায়গায় 100 আছে, 100 লসাগু করে দেন, 100 লসাগু করে দেন, সুবিধা হবে। তাহলে 100 যদি কেটে যায়, তাহলে উপরে 4 দুগুণে 8p, 8p, প্লাস 100 100 কাটা, উপরে 4 4 24p, প্লাস 100 100 কাটা, 3 4 12p, ইজ ইকুয়াল টু কত? 1120। ওকে ফাইন। এবার উপরে 8 আর 24 32, 32 আর 12 হচ্ছে 44p, 44p ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 1120। এবার পি এর মান যেহেতু বের করবেন, পি বাদে সব ওই পাশে নিয়ে যান। তাহলে পি রেখে দিলাম, ওই পাশে 1120 আছে, এই 100 ওই পাশে যায় উপরে গুণ হবে, আর এই 44 ওই পাশে যায় ভাগ হবে। ওকে, দেখেন 4 দিয়ে কাটেন, আগে 4 দিয়ে কাটেন, 4 11 44, 4 25 100, 11 দিয়ে কাটলে 11 কে 11, 1120। কাটছে না, এটা তো আমার ওইখানে 1120 না হয়ে অন্য কিছু হবে মনে হচ্ছে। তো মিলছে না, মিলছে না, এখানে তো 1120, আমার কাছে মনে হচ্ছে এটা আমার আমার কোনো মিস্টেক হয়েছে, 1120 এর জায়গায় অন্য কিছু হবে মনে হচ্ছে, নাকি আমার কথা ভুল হলো? 8p, 4 4 24p, 3 4 12p, p, আমি তো ভুল পাচ্ছি না কোথাও। এটার উত্তর কত দেখেন তো, উত্তর কত? এটার উত্তর শীটে উত্তর কত দেওয়া আছে তাই বলেন আগে। শীটে উত্তর কত দেওয়া আছে? একটি নির্দিষ্ট মূলধন 2 বছরের জন্য বার্ষিক সুদ 4 টাকা, 4 বছরে 6 টাকা, 4 বছরের 6, আচ্ছা 4 বছরে 6 টাকা, এবং 6 এর অধিক বছরের জন্য 4 টাকা, আচ্ছা ঠিক আছে, 3 বছর 9 বছরে 1120। উত্তর কত আছে বলেন তো? সমস্যা নাই, অঙ্ক যদি এরকম আসে তো এরকম হবে, কিন্তু এরকম তো আসার কথা না। উত্তর কত একটু শীটটা দেখে উত্তরটা বলেন, আমি তাহলে দেখি ওখানে কি বসালে পরে উত্তর মেলে, তাই করে দিচ্ছি, সমস্যা নেই।
অঙ্ক যা আসছে এটাই উত্তর, যা হবে এটাই। হ্যাঁ, কিন্তু কিন্তু এরকম তো হওয়ার কথা না, পরীক্ষার হলে তো এরকম আসবে না, পরীক্ষার হলে তো একটা সুন্দর মান আসবে, তাই না? উত্তর কত আপনাদের কাছে? শীট আছে না? শীট তো দিছি। উত্তর 2000 না? উত্তর 2000। আচ্ছা, উত্তর 2000। এখন দেখি 2000 বানানো যায় কিভাবে। 2000 বানানো যায় কিভাবে? আচ্ছা, 1120 এটা 44 দিয়ে 2000 বানাতে হলে এখানে 220 আসতে হবে, তাই না? 44 গুণ 20, 2000। আচ্ছা, 2000 টাকা শীটে, উত্তর 2000 টাকা। উত্তর 2000 টাকা হলে তো 108 পি, 424 পি, 3 4 12 পি। আচ্ছা, 8 24 32 আর 12 44, ঠিক আছে। 44 কিন্তু 1120 তো 880 হইলে পরে 2000 আসতেছে। 880, 880, হ্যাঁ 880 হলে 2000 আসতেছে। আচ্ছা, আর এখানে 880 দিয়ে করেন তো, এখানে 880 দেন। হ্যাঁ, 880 দিয়ে করেন। যদি কোনো সমস্যা আমি পরে করে দিচ্ছি, সমস্যা নেই। এখানে 880 দেন তো, এটা 880 দেন, 880 দেন, 880 দিয়ে সলভ করেন। 880 দিয়ে সলিউশন করে নেন আপাতত, ঠিক আছে? অঙ্ক ঠিক আছে, অঙ্কের কোথাও কোনো ভুল নাই। এটা 880 দেন। হ্যাঁ, 880, যেহেতু উত্তর ইসে দেওয়া আছে এরকম, আমরা এটা মিলাই দেখি। যদি কোনো ভুল পান কোথাও আমাকে একটু বলিয়েন, কনফার্ম করেন, আমি পাচ্ছি না কোথাও। তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে? ওই পাশে আছে 880, এই 100 ওই পাশে গুণ হবে, আর এই 44 এই পাশে ভাগ হবে। 44 দুগুণী 88 আর একটা শূন্য 20, তাহলে 20 গুণ হচ্ছে 100, 2000 টাকা। উত্তরের সাথে মিলানোর জন্য এটা করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা এরকম হয়তো আমার কোথাও এই অঙ্ক তোলার সময় কোথাও ভুল হয়েছে। তারপর আমি, আপনারা একটু কাইন্ডলি যারা আগের ব্যাচের ক্লাস দেখছেন, মানে 45-এও তো এই অঙ্কটা করাইছি, শিওর এই অঙ্কটা আছে, 45-এও আছে। তো একটু কাইন্ডলি দেখবেন যে ওই 45-এ এইখানে আসলে কত ছিল। যদি কারো চোখে পড়ে তাহলে আমাকে সাথে সাথে মেসেজ করেন যে আপনি যে অঙ্কটা করাইছিলেন এটা স্ক্রিনশট দিয়েন, আর আমাকে দেখান যে ওই অঙ্কে আসলে এখানে এত ছিল, বা আমার কোথাও ভুল হয়েছে কিনা, এটা পাইলে পারে দেখায়েন, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। কত পর্যন্ত হলো? 65 পর্যন্ত হলো। কালকে আমাদের 2টা ক্লাস হবে, আজকে 2টা নিতে চাইছিলাম, একটা ঝামেলার জন্য নিতে পারিনি। কালকে আমরা 2টা ক্লাস নিব, 3টায় একটা হবে আর হচ্ছে 10টায় একটা হবে, বুঝতে পারছেন? কালকে আমরা সরল মুনাফা শেষ করব, সরল মুনাফা পুরোটাই শেষ করে দিব এবং চক্রবৃদ্ধি মুনাফা ধরবো। সরল মুনাফা শেষ করে চক্রবৃদ্ধি মুনাফা ধরবো। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।